এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে এসেছ বিভান ইয়াফির নিকট আশ্রয় চাইতে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারলাম না। সম্মুখে অবস্থানরত ব্যক্তির কণ্ঠে উচ্চারিত এমন অপমানজনক কথা কর্ণ পৌঁছাতেই চোখ তুলে তাকালো রূপন্তী। সাথে সাথেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো এক অতি সুদর্শন পুরুষ। পায়ের ওপরে পা তুলে নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে সে। চোখে মুখে কিছুটা ইংরেজদের ছোঁয়া থাকলেও আবার বাঙালিয়ানাও রয়েছে। লোকটা বাঙালিদের তুলনায় ফর্সা, তবে ইউরোপিয়ান ইংরেজদের তুলনায় চাপা। অবশ্য ইউরোপিয়ান ইংরেজদের শরীরের ওই ফ্যাকাশে ফর্সা বর্ণের তুলনায় এই বর্ণটাই অধিক সুন্দর। কিঞ্চিত লম্বা চুলগুলো পড়ে আছে তার ফর্সা কপাল জুড়ে। পরনে ঢিলেঢালা কালো টি শার্ট এবং ছোট প্যান্ট। রূপন্তীর ভ্রু কুঁচকে এলো। আচ্ছা, এটাকে ঠিক কী ধরনের প্যান্ট বলা যায়? 3/4 প্যান্ট? না, 3/4 প্যান্ট তো থাকে হাঁটু অবধি কিংবা তার নিচে, কিন্তু এ প্যান্ট তো আরও ছোট। তবে 2/4 প্যান্ট, সে প্যান্টও কি এত ছোট যে উরুর ফর্সা চামড়া দেখা যাবে? রূপন্তীর মন চিৎকার করে উঠল। খুব করে বলতে ইচ্ছে করলো, একটা মেয়ের সম্মুখে এসব অসভ্য মার্কা প্যান্ট পরে বসে থাকতে লজ্জা করেন আপনার? এর থেকে জাঙ্গিয়া পরে বসে থাকবেন। স্পেনে পা রাখার পর মুহূর্তেই আমি আপনার সুরত দর্শন করে হার্ট অ্যাটাক করে দেশে ফিরতাম। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলল না রূপন্তী। এই পুরুষের সাথে এখন ঝামেলায় জড়ানো মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। ইউরোপের এই চতুর্থ বৃহত্তম দেশ স্পেনে বিভান ইয়াফি তার একমাত্র আশ্রয় কেন্দ্র। এর সাথে এখন ঝামেলা করা মানে নিজের আশ্রয় হারানো। যদিও বাবাকে এমন ইঙ্গিতপূর্ণভাবে ড্রাইভার বলার কারণে গায়ে লেগেছে রূপন্তীর, তবুও সে সহ্য করে গেল। দৃষ্টি নত করে বলল, আমি আসতে চাইনি, কিন্তু দাদু আর দাদি দুজন জোর করলেন এখানে আসার জন্য। বিভান অগ্নিদৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, দাঁতে দাঁত চেপে বলল, তারা তোমার দাদা দাদি নন, তারা আমার দাদা দাদি। লজ্জা করে না সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে মালিক মালকিনকে এই নামে সম্বোধন করতে? রূপন্তীর মেজাজ বিগড়ালো কিছুটা। বারবার তার বাবাকে এই ড্রাইভার না করলেই কি নয়। হ্যাঁ, মানছে তার বাবা বিভানদের বাড়িতে গাড়ি চালানোর কাজ করে, তাই বলে বারবার তার বাবাকে ছোট করতে এই কথাটা উল্লেখ করতে হবে? বাবা যাই করুক না কেন, কোনো সন্তানই তার বাবার অপমান মেনে নিতে পারে না। রূপন্তী দাঁতে দাঁত চাপল। প্রথমবার নিজেকে নিয়ন্ত্রণ করে চেপে গেলেও এবার কিছুটা শক্ত কণ্ঠেই জবাব দিল, আপনার দাদা দাদি আমাকে সেই অধিকার দিয়েছেন বলেই তাদের আমি দাদা দাদি বলে সম্বোধন করেছি। নয়তো অধিকার চর্চা করে কারো সাথে সম্পর্ক পাতানো আমার ধাতে নেই। বিভানের চোখ মুখ শক্ত হলো। উঠে দাঁড়ালো সে। রূপন্তীর চারপাশ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে শুরু করলো মেয়েটাকে। রূপন্তীকে সে দেখেছে বহু বছর আগে, অর্থাৎ এদেশে আসার আগে। তখন আর রূপন্তীর বয়স কতই বা হবে, এই 12 কিংবা 13 বছর, আর তার বয়স ছিল মাত্র 18। সেই মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। অনার্স শেষ করে মাস্টার্সের জন্য এসেছে স্পেনে। শারীরিক কাঠামোও বেশ ভালো। কিশোরী দেহ ছেড়ে শরীরের ভাঁজে ভাঁজে ছড়িয়ে পড়েছে এক প্রাপ্তবয়স্কা নারীর মোহনীয় দেহাবরণ। ফর্সা গায়ের রং, হ্যাংলা পাতলা লতানো দেহটা লম্বায় বিভানের বক্ষ অবধি। কি ভেবে যেন ওষ্ঠ বাঁকিয়ে হাসল বিভান। শীতল কণ্ঠে বলল, আমার খেয়ে আমার পরে আবার আমার মুখের উপরেই জবাব দিচ্ছ? একদম বাবার মতোই অকৃতজ্ঞ হয়েছ। রূপন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিভানের পানে। এই খাওয়ার খোঁটাটা ঠিক পছন্দ হলো না তার। এতক্ষণের বিগড়ানো মেজাজটা আরো বিগড়ালো মেয়েটার। হতে পারে সে সামান্য একটা ড্রাইভারের মেয়ে, কিন্তু তাই বলে আত্মসম্মানহীন নয় যে কেউ তাকে খাবার খোঁটা দিবে আর সে চুপচাপ হজম করে যাবে। দাঁতে দাঁত চাপল রূপন্তী। কাট কাট কণ্ঠেই বলল, আমরা আপনার খাইও না পড়িও না। আমার বাবার বেতন দেন আপনার দাদা, অর্থাৎ মিস্টার জালাল আহমেদ, তাও ফাও না।
আমার বাবা আপনাদের গাড়ি চালান, পরিশ্রম করেন, তার পরিশ্রমের বিনিময়ে টাকা দেয়া হয়, বসিয়ে বসিয়ে নয়। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতঃপর অত্যন্ত শীতল কণ্ঠে বলল, গেট আউট। দেখুন, এইটুকু বলেই থামতে হলো রূপন্তীকে। বিভান হুঙ্কার তুলল, সাথে সাথে অত্যন্ত ক্রোধের সাথে বলল, গেট আউট ইউ স্টুপিড গার্ল। রূপন্তী কেঁপে উঠল বিভানের হুঙ্কারে, সাথে সাথে ক্রোধ বাড়ল ভীষণ। ছেলেটা তাকে কি বলল? স্টুপিড মানে বেকুব? রূপন্তী কটমট করল, তবে বলল না কিছুই। রাগে ক্ষোভে কোনো দিক বিবেক বিবেচনা না করেই বাংলাদেশ থেকে আনা লাগেজটা নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। বিভান দিশেহারা হলো তীব্র ক্রোধে, এলোমেলো দৃষ্টি ফেলে পাশেই কাচের তৈরি টি টেবিলের ওপর থেকে নিজের মোবাইলটা হাতে তুলে নিল। সর্পের ন্যাক ফোঁস ধ্বনি তুলে কল লাগালো বাংলাদেশি একটা নাম্বারে। জুবায়েদা বেগম শুয়েছিলেন একটু, ইদানিং হাঁটুর ব্যথাটা বেড়েছে ভীষণ। রূপন্তী দেশে থাকতে সে বেশ সুন্দর করে তেল মালিশ করে দিত, কিন্তু এখন কে দিবে? মেয়েটাকে তো তিনিই পড়ার জন্য স্পেনে পাঠিয়েছেন। অবশ্য এতে তার আফসোস নেই কোনো, এটা ওই মেয়েটার প্রাপ্য ছিল। রূপন্তী মেয়েটা ভীষণ মেধাবী, তাছাড়া যখন নিজের ছেলের বউকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন তিনি এবং তার স্বামী, যখন ওই রূপন্তীর পরিবারই সঙ্গী হয়ে উঠেছিলেন তাদের। নাতিটা তো বাবা মায়ের মৃত্যুর পর সেই কবেই পাড়ি দিয়েছে ইউরোপ দেশে। হতে পারে রূপন্তীর বাবা সালাম হোসেন তাদের বাড়ির ড্রাইভার, কিন্তু সে আর তার পরিবার তাদের দুই বুড়ো বুড়ির জন্য যা করেছেন সে হিসাবে এইটুকু কিছুই না। তপ্ত নিঃশ্বাস ফেললেন জুবায়েদা বেগম। এর মধ্যেই তার পাশে পড়ে থাকা মুঠোফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। চমকে উঠলেন বৃদ্ধা। ইদানিং একটু শব্দেই চমকে ওঠেন তিনি, বুক ধড়ফড় করে। হয়তো বুড়ো হয়েছে তাই। জুবায়েদা বেগম পাশের মোবাইলটা হাতে তুলে নিলেন। স্ক্রিনের পানে তাকিয়ে ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। তার নাতি বিভান এতদিন পর কল করেছে। এমনি সময় তো সে কল করলেও রিসিভ করে না। এই যে গত কয়েকদিন ধরে রূপন্তীর কথাটা বলার জন্য কতবার কল করলো, অথচ একবারও ধরল না ছেলেটা। শেষে বাধ্য হয়ে মেয়েটাকে ঠিকানা দিয়ে একাই পাঠিয়ে দিতে হলো দূর দেশে। জুবায়েদা বেগম কল ধরলেন, প্রফুল্ল চিত্তে বললেন, হ্যালো বিভান দাদু ভাই, কেমন আছিস? বিভান জুবায়েদা বেগমের কথায় উত্তর দিল না কোনো, সরাসরি বলল, একটা ড্রাইভারের মেয়েকে টাকা খরচ করে স্পেনে পাঠিয়েছ, তাও পড়াশোনার তাগিদে। বড়ই আশ্চর্য বিষয় দাদি আপু। কথাটা বলে একটু থামলো বিভান, দাঁতে দাঁত চেপে বলল, আমার কাছে ওকে পাঠিয়েছ কেন? সালাম হোসেনের মেয়েকে তুমি স্পেনে কেন পাঠিয়েছ? জুবায়েদা বেগম কিঞ্চিত রেগে গেলেন বিভানের কথায়, থমথমে কণ্ঠে বললেন, ওর যোগ্যতা ছিল বলেই পাঠিয়েছি। মেয়েটা পড়াশোনায় ভালো। তাছাড়া ভুলে যেও না, তোমার বাবা মায়ের মৃত্যুর পর তুমি আমাদের ছেড়ে গেলেও ওরা ছেড়ে যায়নি। আমি আর তোমার দাদা যখন একা হয়ে পড়েছিলাম তখন ওরাই আমাদের দেখেছে। সেই হিসাবে রূপন্তীর স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব ছিল। বিভান ওষ্ঠ বাঁকালো, তাচ্ছিল্য স্বরে বলল, দায়িত্ব? তাও একটা খুনির মেয়ের জন্য? জুবায়েদা বেগম চটলেন, থমথমে কণ্ঠে বললেন, ওটা কোনো খুন ছিল না বিভান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিভান চেঁচিয়ে উঠল, অগ্নিকণ্ঠে বলল, কোনটা অ্যাক্সিডেন্ট ছিল? আমার বাবা মাকে আমার থেকে কেড়ে নেওয়া, ছোট বয়সে আমাকে এতিম করা, আমাকে নিঃস্ব করা, কোনটা অ্যাক্সিডেন্ট ছিল? তুমি এখনো আমাকে সমর্থন না করে সেই খুনিদের সমর্থন করছো দাদি আপু? কথাগুলো বলতে বলতেই বিভান নিজের কান থেকে ফোনটা সরিয়ে নিল, তীব্র ক্রোধে ছুঁড়ে মারল কাচের টেবিলের ওপরে। সাথে সাথেই ঝনঝন শব্দ করে টেবিলটা ভেঙে গেল। বিভান চেঁচিয়ে উঠল, উচ্চ কণ্ঠে ডাকল, গার্ডস, গার্ডস! সাথে সাথে দুজন বিদেশি শক্তপোক্ত পুরুষ ছুটে এসে দাঁড়ালো বিভানের সম্মুখে। ইংরেজি বাক্যে বলল, জি স্যার। বিভানের চোখ মুখ শক্ত হলো আরো, আদেশের স্বরে বলল, একটু আগে যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল তাকে খুঁজে বের করে এক্ষুনি এই বাড়িতে নিয়ে আয়। আদেশ পেতেই গার্ডস দুইজন দ্রুত বেরিয়ে গেল। বিভান তাকালো ভাঙা টেবিলটার পানে।
হিসিয়ে বলল, তোর বাবার করা কৃতকর্মের শাস্তি এবার তুই পাবি। তোর বাবা যেমন আমাকে এতিম করেছে, আমাকে নিঃস্ব করেছে, তেমনি তোকেও আমি নিঃস্ব করব। তোর জীবন ধ্বংস করে দেব আমি। স্পেনে এখন সন্ধ্যা রাত, চারদিকটা রঙিন আলোয় ভরে উঠেছে। লাগেজ হাতে নিয়ে স্পেনের রাস্তায় একা একা হাঁটছে রূপন্তী, আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারপাশটা। কিন্তু এখন সমস্যাটা হলো সে যাবে কোথায়। তখন রাগ দেখিয়ে বিভানের বাড়ি থেকে চলে তো এলো, একা মেয়ে মানুষ, রাস্তায় ঘুমানো তো আর সম্ভব না। শুনেছে এসব দেশে রাতে মদ খেয়ে মাতালরা ঘুরে বেড়ায়, আর মাতাল বলতেই তো বোধবুদ্ধিহীন কাপুরুষ সত্তা। রূপন্তী বাংলাদেশে থাকাকালীন স্বচক্ষে মাতালদের না দেখলেও টিভিতে দেখেছে একজন মাতাল যা খুশি তাই করে দিতে পারে। যদি রূপন্তীরও কিছু করে দেয় তখন কি হবে? এ দেশের হালচাল মানুষজন কিছুই তো চিনে না রূপন্তী। মনে মনে ভয় পেল মেয়েটা। কেন যে সে বাংলাদেশ ছেড়ে ভিন দেশে আসতে গেল কে জানে। এর থেকে নিজের দেশেই ভালো ছিল। রূপন্তী ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল বেশ, আর প্রায় বেশিরভাগ ভালো শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে ইউরোপীয় কোনো দেশ বা অন্য কোনো মহাদেশের ভালো দেশে পড়তে যাওয়ার। রূপন্তীরও সেই স্বপ্ন ছিল, আর এই কথা একদিন মজার ছলেই সে বলেছিল জুবায়েদা বেগমকে। বৃদ্ধা মহিলা নিজের মনে গেঁথে নিয়েছিল মেয়েটার স্বপ্নকে। তারপর যখনই মেয়েটার অনার্সের ইতি ঘটল, জুবায়েদা বেগম রূপন্তীর সম্মুখে প্রস্তাব রাখলেন মাস্টার্সের জন্য স্পেনে যাওয়ার। যেহেতু স্পেনে জুবায়েদা বেগমের ব্যবসার এক অংশ রয়েছে, বাড়ি রয়েছে, আবার বিভানও সেখানে বসবাস করছে অনেক বছর ধরে, তাই এই দেশটাতেই রূপন্তীকে পাঠানোর ক্ষেত্রে বেশি ভরসা করেছিলেন বৃদ্ধা মহিলা। যদিও জুবায়েদা বেগমের অর্থে এ দেশে আসার পক্ষপাতী ছিল না রূপন্তী, তবে পরে সকলের জোরাজোরিতে চলেই এলো। কিন্তু এখানে এসে কি হলো? প্রথম দিনেই ঘরের বাহিরে আর রাস্তায় স্থান। কি চমৎকার ভাগ্য রূপন্তীর। কথাগুলো ভাবতে ভাবতেই আনমনেই রাস্তার পাশ ঘেঁষে হাঁটছিল মেয়েটা। এর মধ্যেই হুট করেই কোথা থেকে একটা বড়সড় গাড়ি এসে ব্রেক কষল রূপন্তীর সম্মুখে, অর্থাৎ ফুটপাত। রূপন্তী হকচকিয়ে উঠল, ভয়ে দুকদম পিছিয়ে গেল অতি দ্রুত। হৃদস্পন্দন গাঢ় হয়ে উঠল মেয়েটার, আর একটু হলেই প্রাণটা বুঝি চলে যেত তার। রূপন্তী বুকে হাত নিল, জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, সাথে বিরক্তও হলো বেশ। বাংলাদেশে বসে যতদূর সে ইউরোপীয় দেশগুলো সম্পর্কে শুনেছে তাতে জানত ইউরোপীয় দেশগুলো ভীষণই নিয়ম শৃঙ্খলায় পরিপূর্ণ। তাদের সব ব্যাপারে নিয়ম রয়েছে। তবে কি তা মিথ্যে ছিল? ফুটপাতে গাড়ি উঠিয়ে দেয়া কি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে? রূপন্তীর ভাবনার মধ্যেই কালো গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো লম্বাটে শক্তপোক্ত পেশিবহুল দেহের দুইজন বিদেশি, অর্থাৎ এ দেশের পুরুষ। তাদের মধ্যে একজন বেশ নম্রভাবে ইংরেজি বাক্যে বলল, ম্যাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। রূপন্তী চিনল না এই পুরুষ দুইজনকে। হৃদয়ে ভয় জন্মালো তার। এরা আবার কারা? তাকে নিতে এসেছে কেন? মতলব কি এদের? তাকে রাস্তায় একা একা ঘুরতে দেখে খারাপ মতলব নিয়ে আসেনি তো? সরল মনে এদের কথা বিশ্বাস করে এদের সাথে গিয়ে পরে দেখা যাবে কোনো খারাপ স্থানে নিয়ে বিক্রি করে দিয়েছে তাকে। রূপন্তী তার হাতের লাগেজটার ধরনটা শক্তভাবে ধরল, তা অতঃপর উল্টো ঘুরে দৌড় শুরু করলো আবার বিভানের বাড়ির দিকে। ইগোটিগো চুলায় যাক, আপাতত নিজের ইজ্জত বাঁচানোই আগে। প্রয়োজনে এখন গিয়ে বিভানের পা ধরে ঝুলে পড়ব। তারপরও এই সাদা চামড়ার গন্ডারদের হাতে পড়া যাবে না। রূপন্তী দৌড় শুরু করার সাথে সাথে তার পেছন পিছন ওই দুই পুরুষও দৌড় শুরু করলো। মেয়েটার ভয় বাড়ল আরো। এবার হাতের লাগেজ আর পায়ের জুতা ফেলে রেখেই বেশ জোরে সোরেই দৌড় শুরু করলো সে। ওই দুই পুরুষও তাদের দৌড়ের গতি বাড়ালো। তবে তাদের মধ্যে এক পুরুষ আবার রাস্তার মধ্যে থেকে রূপন্তীর লাগেজ আর জুতো তুলে নিল হাতে, অতঃপর দৌড় শুরু করলো। কিঞ্চিত সময় গড়াতেই রূপন্তী দৌড়ে গিয়ে পৌঁছালো বিভানের বাড়ির সম্মুখে। একবার পিছে তাকিয়ে দেখে নিল ওই সাদা চামড়ার দুই গন্ডারকে। তাকে এখনো পিছনে আসতে দেখে আর ইতি উতি কিছু ভাবল না মেয়েটা। এক দৌড়ে ঢুকলো বাড়ির ভেতরে।
বিভান বসার কক্ষেই সোফাতেই বসেছিল, অপেক্ষা করছিল রূপন্তী আসার। বিভানকে দেখে একটু হলেও ভরসা পেল রূপন্তী। হুমড়ি খেয়ে পড়ল বিভানের পায়ের কাছে, ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে দয়া করে বাঁচান, ওরা আমাকে নিয়ে কোথাও বিক্রি করে দেবে হয়তো। বিভানের কপালে ভাঁজ পড়ল, ভ্রু কুঁচকে সে তাকালো রূপন্তীর ভয়ার্ত মুখশ্রীর পানে। এর মধ্যেই হন্তদন্ত হয়ে ঘরে মধ্যে প্রবেশ করলো ওই বিদেশি দুই পুরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম আপনার লাগেজ এবং জুতা ফেলে এসেছিলেন। রূপন্তী ভয়ে সিটিয়ে গেল। বিভান হয়তো বুঝলো ঘটনাটা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। দুই পুরুষের পানে তাকিয়ে বলল, এরিক আর হ্যারি। থামলো বিভান, ওষ্ঠে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলল, তোদের বলেছিলাম মেয়েটাকে খুঁজে নিয়ে আসতে, তোরা তো একদম দৌড় করিয়ে নিয়ে এলি। রূপন্তী চমকালো, চোখ বড় বড় করে তাকালো উপস্থিত সকলের পানে। এর মানে এই সাদা চামড়ার গন্ডার দুটো বিভানের পাঠানো। এরা তাকে এ বাড়িতে নিয়ে আসার জন্যই গিয়েছিল। আর সে কিনা কি ভেবে এতটা পথ দৌড় করলো। নিজের বোকামির কথা ভেবে মেয়েটা লজ্জিতও হলো, আবার বিভানের ওপরেও ক্রোধ জন্মালো। তুই যখন এ বাড়িতেই ফিরিয়ে আনতে চাইবি তখন শুধু শুধু তখন গেট আউট মারালি কেন? রূপন্তী কটমট করলো, উঠে দাঁড়িয়ে বলল, এ বাড়িতেই যখন ফিরিয়ে আনবেন তাহলে বের কেন করে দিয়েছিলেন? বিভান চোখের ইশারা দিয়ে গার্ডস দুজনকেই চলে যেতে বলল। তারাও আর দাঁড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। অতঃপর বিভান ফিরে তাকালো রূপন্তীর পানে, ভাবলেশীনভাবে বলল, আমার ইচ্ছা। রূপন্তীর মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এমনিতেই এতক্ষণ দৌড়ে দৌড়ে নিঃশ্বাস গরম হয়ে উঠেছে, তার মধ্যে এর আবার দায়সারা কথাবার্তা। মেয়েটার ইচ্ছে তো করছিল রেগে মেগে দুই চার বাক্য বলে দিতে, কিন্তু নিজেকে সামলালো সে। কিছু বলতে গেলে আবার যদি বের করে দেয় তখন কি হবে? তাছাড়া সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে মালিকের সাথে এত উঁচু কণ্ঠ তার মানায় না। জুবাইদা বেগম যে তাকে দয়া করে বিদেশে পড়তে পাঠিয়েছে তাই অনেক। ক্রোধে নিজের অবস্থান ভুলে গেলে চলবে না তো তার। সব সময় তার নিজের অবস্থান অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। রূপন্তী নরম হলো, কিছুটা মিনমিনিয়ে কণ্ঠে বলল, আমি কোথায় থাকবো? মানে আমার রুমটা? রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান পা ফেলল পাশ ফিরে, স্বাভাবিক কণ্ঠে বলল, আমার সাথে এসো। রূপন্তী নিজের জুতো জোড়া পায়ে পরে নিল দ্রুত। অতঃপর লাগেজটা হাতে নিয়ে ছুট লাগালো বিভানের পিছু পিছু। বিভানদের এই বাড়িটা বেশ বড়সড়। রূপন্তী বাড়ির চারদিকটা দেখতে লাগলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। সুইমিং পুল, ফুলের বাগান সহ বিশাল এক বাড়ি। এত বড় বাড়িতে বিভান একা একা থাকে, ভয় করে না লোকটার? হয়তো করে না। যদি করত তবে কি আর একা থাকতে পারতো নাকি? বিভান রূপন্তীকে নিয়ে এসে দাঁড়ালো বাড়ির একদম কোণার দিকে একটা কক্ষের সম্মুখে। পকেট থেকে একটা চাবি বের করে খুলল কক্ষের দরজা। সাথে সাথেই ভেতর থেকে ভটকা একটা গন্ধ বেরিয়ে এলো। রূপন্তী নাক চাপলো সাথে সাথে। তবে বিভান নির্বিকার ভঙ্গিতেই দাঁড়িয়ে বলল, এটা তোমার কক্ষ। রূপন্তী দরজার ফাঁক থেকে উকি মারল। কক্ষের ভেতর চারিদিকে ধুলোবালিতে পরিপূর্ণ কক্ষটা। মনে হচ্ছে অনেকদিন কেউ এ মুখ হয়নি। কেমন একটা দুর্গন্ধ ও বের হচ্ছে কক্ষের ভেতর থেকে। এই কক্ষে সে থাকবে কিভাবে? এত বড় বাড়িতে এতগুলো কক্ষ থাকতে তাকে খুঁজে খুঁজে এই কক্ষটাই কেন দিল? রূপন্তী মুখ ঘুরিয়ে তাকালো বিভানের পানে, কিছুটা ইতস্তত করে বলল, এই কক্ষটা নোংরা ভীষণ, আমাকে অন্য কোনো কক্ষ দেয়া যায় না? বিভান তাকালো রূপন্তীর পানে, ভাবলেশীনভাবে বলল, এই কক্ষে থাকলে থাকো, নয়তো অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও। রূপন্তী চারদিকে চোখ ঘোরালো একবার, অতঃপর বলল, বাড়িতে তো অনেকগুলো কক্ষ আছে, ওগুলো যে কোনো একটা দিন না। এই কক্ষটা ভীষণ নোংরা। বিভান ওষ্ঠ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, ওগুলো আমাদের মতো মানুষদের জন্য, কোনো ড্রাইভার বা তার মেয়ের জন্য না। রূপন্তী অপমান বোধ করলো ভীষণভাবে। তার বাবা ড্রাইভার বলে কি তারা মানুষ নয়? এই বিভান তাদের মানুষ মনে করে না? এখন এই নতুন দেশে নতুন শহরে রূপন্তীর যাওয়ার জায়গা নেই কোনো। নয়তো এত অপমানের পর সে কিছুতেই এখানে থাকতো না সে। মেয়েটা মনে মনে সিদ্ধান্ত নিল একটু পরিচিত হয়েই সে কলেজ হোস্টেলে উঠবে।
এত অহংকারী খারাপ লোকের বাড়িতে থাকবে না কিছুতেই, কিন্তু সে পর্যন্ত তো থাকতে হবে, আর তো উপায় নেই কোনো। মেয়েটা পা বাড়িয়ে ঢুকে গেল ওই ধুলোবালি পূর্ণ কক্ষে। ঠাস করে আটকে দিল দরজাটা। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বন্ধের দরজার পানে, অতঃপর বাঁকা হেসে চলে গেল নিজের কক্ষের উদ্দেশ্যে। কিন্তু রূপন্তী এখন কি করবে? এই পুরো কক্ষ পরিষ্কার করবে কিভাবে? এমনিতেই ধুলোবালিতে অ্যালার্জি আছে তার, এই কক্ষ পরিষ্কার করতে গিয়ে তো নাজেহাল অবস্থা হবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল রূপন্তী। নিজেকে শক্ত করল সে। যা হয় হোক, এ কক্ষ পরিষ্কার তো তাকেই করতেই হবে, নয়তো আজ রাস্তায় থাকা ছাড়া উপায় হবে না। কোনো হোটেলে যে উঠবে তারও সাহস হচ্ছে না। নতুন দেশ, নতুন মানুষ, এর মধ্যে না বুঝে কোনো হোটেলে উঠে যদি বিপদ আপদ হয় তখন কি হবে? রূপন্তী নিজের মনকে শক্ত করল। শরীরে জড়ানো ওড়নাটা দ্বারা ভালোভাবে মাথা, ঘাড় এবং মুখটা ঢেকে নিল। অতঃপর শুরু করলো কক্ষ পরিষ্কার। একে একে মুছতে শুরু করলো কক্ষে থাকা সকল আসবাবপত্র। কিন্তু নিজের কাজে নিজে সে বহাল থাকতে পারল না খুব বেশিক্ষণ। কেমন দম বন্ধ হয়ে আসছে, হাঁচি আসছে বারবার। হয়তো ধুলোবালির কারণে শ্বাসকষ্ট উঠেছে রূপন্তীর। মেয়েটা দেরি করল না আর। এখানে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার মতো লোক কেউ নেই। না না, তাকে কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। দ্রুত কক্ষ থেকে দৌড়ে বেরিয়ে গেল রূপন্তী। মাথা মুখ থেকে ওড়না খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো মুক্ত বাতাসে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে একটু ঠিক করলো, অতঃপর আবার লেগে গেল কক্ষ পরিষ্কারের কাজে। মধ্যরাত অবধি এভাবেই বারবার কক্ষ থেকে বেরিয়ে নিজেকে ধাতস্থ করে শেষ পর্যন্ত কক্ষটা পরিষ্কার করতে সক্ষম হলো মেয়েটা। রূপন্তীর মাথা মুখ থেকে ওড়নাটা খুলে ফেলে দিল। কক্ষের চারপাশটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে গেল ওয়াশরুমে। এখন গোসল না করলেই নয়, এমনিতে অ্যালার্জিতে নাজেহাল অবস্থা। চোখ দুটো পোড়াচ্ছে ভীষণ। হাঁচি দিতে দিতে চোখ নাক লাল হয়ে উঠেছে। তার ওপর শরীরে ধুলোবালি লেগে আছে এখনো। ভাগ্যিস এসব দেশের বেশিরভাগ বাড়িতেই প্রতিটা কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থাকে, নয়তো এই রাতে আবার ওই ওয়াশরুম নিয়ে ঝামেলা বাঁধত। বিভান ইয়াফি নামক ওই নিষ্ঠুর পুরুষ তো পারলে তাকে এই বাড়িতেই রাখে না, আর তো ওয়াশরুম। রূপন্তী বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে গোসল সেরে বেরিয়ে এলো। শরীরটা এখন একটু হালকা মনে হচ্ছে, কিন্তু অ্যালার্জির কারণে নাক টানা টানা আর হাঁচি বন্ধ হয়নি। মেয়েটা মাথার চুলগুলো কোনো রকম একটু মুছে শুয়ে পড়ল বিছানায়। আরে বেশি সময় নিয়ে শুয়ে থাকতে পারল না সে। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সে যে প্লেনে ওঠার আগে সে খেয়েছিল, তারপর আর পেটে তেমন কিছু পড়েনি। প্লেন থাকা অবস্থায় খাবার দেওয়া হয়েছিল, তবে সেই খাবারের স্বাদ ভিন্ন ছিল, যা রূপন্তীর জিহ্বাকে প্রশান্তি দিতে পারেনি। ফলস্বরূপ আর পেটেও জায়গা করে নিতে পারেনি খুব বেশি। ক্ষুধা দমনের জন্য অল্পই খেয়েছিল। তাছাড়া একা বাংলাদেশ থেকে এই দূর দেশে এসেছে। এখানে এসে কি করবে, কোথায় যাবে? বিভানকে খুঁজে পাবে তো? যদি সে বিভান অবধি না পৌঁছাতে পারল তখন কি করবে? মস্তিষ্ক বিভিন্ন ধরনের চিন্তা নিয়েও খেতে পারেনি মেয়েটা। আর তারপর তো এখানে এসে আরেক ঝামেলা। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। বিছানা ছেড়ে উঠে বসল সে। নিজের পার্স ব্যাগের মধ্যে কিছুটা সময় নিয়ে হাতাহাতি করে বেরিয়ে পড়ল কক্ষের বাইরে। এই মধ্যরাতে বাইরের দোকানপাট নিশ্চয়ই সব বন্ধ। বাইরের খাবার পাওয়ার উপায় নেই। এখন রান্নাঘরটা খুঁজতে হবে, হয়তো ওখানে খাওয়ার মতো কিছু পাওয়া যাবে। রূপন্তী এদিক ওদিক ঘুরে রান্নাঘর খুঁজতে লাগলো। কিছুটা সময়ের মধ্যেই খুঁজে পেয়েও গেল সে। বেশি ইতিউতি না ভেবে রান্নাঘরে ঢুকে পড়ল মেয়েটা। ফ্রিজ খুলে খুঁজতে শুরু করলো খাবার কিছু, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই নেই। রূপন্তী অবাক হলো, এই লোক কি এই কোল্ড ড্রিঙ্কস ব্যতীত কিছু খায় না? এসব পানীয় খেয়ে বেঁচে আছে কিভাবে? রূপন্তী একরাশ হতাশা নিয়ে ফ্রিজ বন্ধ করলো। রান্নাঘর ঘুরে ঘুরে খুঁজতে লাগলো অন্য কিছু,
খুঁজতে খুঁজতে একটা বড় কৌটার মধ্যে কিছু ইনস্ট্যান্ট নুডলস পেল। প্রিয় বাঙালিদের এসব খাদ্য দেখলে নিজেকে অসহায় ব্যতীত কিছুই মনে হয় না। তবুও কিছু করার নেই, বাঁচতে হলে খেতে হবে। পেটের মধ্যে নাড়িভুড়ি ও গুরু গুরু ধ্বনি তোলা শুরু করেছে। রূপন্তী একটু সময় নিয়ে চুলায় গিয়ে পানি গরম করলো। অতঃপর সে পানি নুডলসের মধ্যে ঢেলে পা বাড়িয়ে এসে বসলো বসার কক্ষের সোফায়। একটা চামচ দিয়ে কয়েক চামচ নুডলস মুখে তুলল। হুট করেই পায়ের কাছে কিছু একটা টের পেল, কেমন নরম নরম, আবার নড়ছে। রূপন্তী চমকে উঠল, ভীত হলো তার হৃদয়। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো পায়ের পানে। চোখে পড়ল একটা ছোট্ট শুভ্ররঙা বিদেশি কুকুর ছানাকে। কেমন লেজ নাড়িয়ে নাড়িয়ে তার পায়ের কাছে ঘুরঘুর করছে। হয়তো তারও ক্ষুধা লেগেছে, কিন্তু বোবা প্রাণী নিজের মনের কথা বলতে পারছে না। রূপন্তী বুঝল না এই প্রাণীটিকে। ভয়ে লাফিয়ে উঠল সে, চিৎকার করে বলল, এই যা যেটা। কুকুরছানাটা গেল না, উল্টো রূপন্তীর নিকটে আরো ঘেঁষল। নিজের নরম পশম দ্বারা উষ্ণ পরশ দিল রূপন্তীর পায়ে। মেয়েটা এবার আরো জোরে চিৎকার করে উঠল, গলা বাড়িয়ে বলল, এটাকে এখানে পালে কে? আল্লাহ গো, আমি বোধহয় শেষ। একটা কামড়, 14টা ইনজেকশন। বিভান কেবলই একটু ঘুমিয়েছিল। এর মধ্যেই বসার কক্ষ থেকে চিৎকার চেঁচামের শব্দ কর্ণকুহরে পৌঁছল তার। বেচারা বিরক্ত হলো বেশ। একে তো তার শান্তিপ্রিয় জীবনে উটকো ঝামেলা হয়ে এক বাড়িতে পা রেখেছে এই নারী, এখন কি তার রাতের ঘুমটাও সহ্য হচ্ছে না এর? বিভান দাঁতে দাঁত চাপল। কটমট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো বসার কক্ষে। সাথে সাথেই থমকে গেল বিভান। হৃদস্পন্দন গাঢ় হলো তার। রূপন্তীর রূপ যেন বিভানের হৃদয়ে ঝড়ের ন্যায় আঘাত হানল। সম্ভবত সদ্য গোসল করেছে মেয়েটা। লম্বা চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে এখনো। মুখশ্রীটা পরিষ্কার, কোমল মনে হচ্ছে। নাকের ডগাটা লাল হয়ে উঠেছে। কি স্নিগ্ধ ফুলের ন্যায় লাগছে এই মুহূর্তে মেয়েটাকে। বাঙালিদের ন্যায় 3 পিস পরে সতর ঢাকা অবস্থাতেই মেয়েটাকে ভীষণ আবেদনময়ী মনে হচ্ছে বিভানের নিকট। কেমন ঘোর লেগে যাচ্ছে তার এই আকাশ পাতাল ভাবনার মধ্যেই রূপন্তী আবার চেঁচিয়ে উঠল। বিভানের পানে তাকিয়ে বলল, আপনার কুত্তার বাচ্চাটাকে নিন, এটা কামড়ে দেবে আমাকে। বিভানের ঘোর কাটল, কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। এই মেয়েটা কাকে কুকুরের বাচ্চা বলল? তার সুইটিকে? বিভান হাঁটু মুড়ে নিচে বসল, থমথমে কণ্ঠে বলল, এদিকে আই টাইগার। সাথে সাথে কুকুর ছানাটা লেজ নাড়তে নাড়তে ছুটে গেল বিভানের নিকট। বিভান 2 হাতের যত্ন করে কোলে তুলে নিল টাইগারকে। রূপন্তী যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণে প্রাণ ফিরে পেল মেয়েটা। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে তাকালো বিভানের পানে। কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, নিজের কুত্তার বাচ্চা নিজের সাথে রাখবেন, এভাবে ঘরের মধ্যে খোলা ছেড়ে দেবেন না। বিভান টাইগারকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো। রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। অত্যন্ত ক্রোধের সাথে বলল, তোমার সাহস হলো কি করে ওকে কুত্তার বাচ্চা বলার? ওর নাম টাইগার, অনলি টাইগার, নট ইয়োর কুত্তার বাচ্চা। রূপন্তী ভরকে গেল কিঞ্চিত। বিদেশের মাটিতে এসে এখন কুত্তার বাচ্চাকেও কুত্তার বাচ্চা বলা যাবে না, বলতে হবে টাইগার মানে বাঘ। অবশ্য বাঙালিরা বাঘকে যদি কুত্তার বাচ্চা বলে গালি দিতে পারে, সেখানে কুত্তার বাচ্চাকে টাইগার বলা খুব বড় কিছু নয়। রূপন্তীর চোখ তুলে তাকালো বিভানের পানে, আমতা আমতা করে বলল, ওই তো একই হলো, তো আপনার টাইগারকে আপনার কাছে রাখুন না, এভাবে ঘরের মধ্যে ছেড়ে দেবেন না। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, থমথমে কণ্ঠে বলল, আমার বাড়ি, সুতরাং আমার টাইগারকে আমি যেখানে ইচ্ছে সেখানে ছেড়ে দেব। তুমি বলার কে? এইটুকু বলে থমকালো বিভান। নিজের কোল থেকে কুকুর ছানাটাকে নিচে মেঝেতে ছেড়ে দিল। বাঁকা হেসে বলল, এখন তো আরো বেশি ছাড়বো। রূপন্তী সাথে সাথে তার নুডলসের বাটিটা হাতে তুলে নিল। ভয়ার্ত চোখ মুখ নিয়ে দৌড় শুরু করলো নিচের কক্ষের পানে। বিভানের ওষ্ঠে হাসি ফুটে উঠল। একজন মানুষ যে সাধারণ একটা কুকুরছানাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না তার।
যেখানে স্পেনের বিভিন্ন বাড়িতে শখ করে কুকুর লালন পালন করা হয়, সেখানে এই মেয়ে নাকি কুকুরছানাকে ভয় পায়। বিভান ওষ্ঠে হাসি ধরে রেখেই টাইগারকে আবার কোলে তুলে নিল। টাইগার তার জিহ্বা বের করে লোহান শুরু করলো বিভানের হাত। এর মধ্যেই রূপন্তী আবার ছুটে এলো সেখানে। কুকুরছানার পানে একবার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ঝটফট করে বিভানের এক হাত টেনে নিল নিজের পানে। দ্রুত সে হাতের ওপরে কিছু টাকা ধরিয়ে দিয়ে পেছন ঘুরে আবার নিজের কক্ষের পানে হাঁটা শুরু করলো। যেতে যেতে বলল, আপনার নুডলসের টাকা। আবার কখন বলবেন সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে আমার ঘরের নুডলস কেন খেয়েছো? তাই যা খেয়েছি তার অর্থ পরিশোধ করে দিয়ে গেলাম। জোয়াল শক্ত হলো বিভানের, ক্রোধে দিশেহারা হলো হৃদয়। মেয়েটা কি তাকে অপমান করে গেল? টাকার গরম দেখালো তাকে। সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে কিনা বিভান ইয়াফিকে টাকার গরম দেখালো। বিভান কোলে থেকে নামিয়ে দিল টাইগারকে। রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর চলে যাওয়ার পানে। শক্ত কণ্ঠে বলতে চাইল মেয়েটাকে কিছু একটা, কিন্তু তার আগেই রূপন্তী বিভানের দৃষ্টিসীমার বাহিরে। নিজের কক্ষে ঢুকে দরজাটাও লাগিয়ে দিয়েছে। বিভান আর সেদিকে গেল না। এর প্রতিশোধ অন্যভাবে নিবে সে। তাকে টাকার গরম দেখানো? তাকে টাকার গরম দেখানোর জন্যই এই মেয়েকে ভুগতে তো হবেই। নতুন দিন, নতুন সকাল। চারিদিকটা ভরে উঠেছে উজ্জ্বল সূর্যের আলোয়। স্পেনের পরিবেশ এই সূর্যের আলোটা যেন আরো উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। হয়তো গাছপালার আধিক্য কম, তাই এমন মনে হচ্ছে। রূপন্তী সকাল সকাল উঠেই তৈরি হয়ে নিয়েছে। বাইরে যেতে হবে একটু। অ্যালার্জির জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিছানা এবং বালিশের কাভার কিনতে হবে। তার কক্ষে যে কাভার ছিল তা ধুলো বালিতে এতটাই নাজেহাল হয়ে পড়েছিল যে ব্যবহারের যোগ্য নয় আর। রাতে কাভারহীন বিছানাতেই শুয়েছিল রূপন্তী, কিন্তু আজ যেন না কিনলেই নয়। তাছাড়া দেশে থাকতে একটা পরিচিত এজেন্সির সাথে এখানে এসে পার্ট টাইম জবের জন্য কথা বলেছিল, সেখানেও যেতে হবে। রূপন্তী কারো দয়ায় বাঁচতে চায় না। এমনিতেই জুবায়েদা বেগম কম করেনি তার জন্য। তারপরও একবার ভেবেছিল এখানে এসে এই পার্ট টাইম জব নিয়ে বিভানের সাথে কথা বলবে বা সাহায্য চাইবে, কিন্তু তার যা ব্যবহার। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। জামরঙা একটা 3 পিস শরীরে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজল গতকাল তাকে আনতে যাওয়া লোক দুটোকে। ওই মানুষ দুটোই এখন তার ভরসা, নয়তো রূপন্তী এখানকার কিছুই চিনে না। ডাক্তার দেখাতে যাক আর বিছানার চাদর, সব স্থানেই একজন পরিচিত মানুষ প্রয়োজন রয়েছে, অন্তত তাকে সব চিনিয়ে দেওয়ার জন্য। রূপন্তী চারিদিকে ঘুরতে ঘুরতেই দুজনের দেখা না পেলেও একজনের দেখা পেল। মেয়েটা এগিয়ে গেল সেদিকে। নম্র কণ্ঠে ইংরেজি বাক্যে বলল, আমি একটু হসপিটালে এবং শপিংয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? বিদেশি যুবকটি ওষ্ঠ প্রসারিত করল, ভদ্রভাবেই বলল, অবশ্যই। রূপন্তী কিঞ্চিত হাসল। ছেলেটার সাথে ইতস্তত করে শোধালো, আপনার নামটা? যুবকটি অত্যন্ত ভদ্রতার সাথে জবাব দিল, এরিক। দুপুরের সময় সূর্যটা ইতিমধ্যে আকাশের এক কোণ ছেড়ে মাথার ওপরে চলে এসেছে। রূপন্তী আর এরিক মাত্রই তাদের কাজ শেষে দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরল। দুজনে কিছু একটা নিয়ে হাসাহাসি করতে করতে বাড়ির প্রবেশদ্বার থেকে ভেতরে পা দিতেই ভেসে এলো বিভানের কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, ওখানেই দাঁড়া। দরজার সম্মুখেই দাঁড়িয়ে গেল দুজন। চোখ তুলে তাকালো সম্মুখের পানে। কেমন ফোলা ফোলা চোখ মুখ, কিঞ্চিত বড় চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিভানের কপালের ওপর। হয়তো মাত্রই ঘুম থেকে উঠেছে। এই দুপুরে কিনা একজন সুস্থ সবল মানুষ ঘুম থেকে উঠেছে। বড় লোকের সব বইয়ে বিরাট ব্যাপার। রূপন্তী আড়ালে ভেঙচি কাটল, মনে মনে বলল, নবাবজাদা কেবল উঠেছে ঘুম থেকে। তোকে উঠতে কে বলেছে? আর একটু ঘুমিয়ে থাকতি, আমি অন্তত একটু শান্তি পেতাম। মনে মনে কথাগুলো বললেও মুখে প্রকাশ করার সাহস হলো না রূপন্তীর। হাজার হলেও সে এখন বিভানের আশ্রয়ে আছে।
তাকে এক কথায় বর্ণনা করলে হয় আশ্রিতা। এই মুহূর্তে এর সাথে ঝামেলা করলে নিজেকেই ঝামেলায় পড়তে হবে, পরে না হয় নিজের একটা ব্যবস্থা করে এই বদলোকের মুখে ঝামা ঘষে দিয়ে চলে যাওয়া যাবে। রূপন্তীর ভাবনার মধ্যেই তাদের পানে এগিয়ে এলো বিভান। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল এরিক এবং রূপন্তীকে। অতঃপর এরিকের পানে তাকিয়ে কড়া কণ্ঠে ইংরেজি বাক্যে শুধালো, কোথায় গিয়েছিলি? এরিক মাথা নুইয়ে নিল, নত কণ্ঠে জবাব দিল, রূপন্তীর সাথে গিয়েছিলাম, ওনার কিছু কেনাকাটা ছিল তাই আর কি। বিভান এরিকের হাতের পানে তাকালো, দেখল বেচারার 2 হাত দখল করে রয়েছে কিছু সরঞ্জাম। তবে তার হৃদয়ে গাঁথল না। তার হৃদয়ে শুধুমাত্র একটা শব্দই আঘাত হানল, আপাতত তা হলো রূপন্তী। এরিক মেয়েটার নাম ধরে ডাকছে এবং খুব সাবলীলভাবেই কণ্ঠে নামটা উচ্চারণ করছে। এইটুকু সময়ের মধ্যে দুজনের মধ্যে এমন কি কথা হয়েছে, বা তারা এমন কোন সম্পর্কে আবদ্ধ হয়েছে যে নাম ধরে ডাকাডাকি পর্যন্ত চলে গিয়েছে? ড্রাইভারের মেয়েটা কি এখন তার গার্ডকে হাত করার চেষ্টা চালাচ্ছে? বিভান নিজের ওষ্ঠ বাঁকালো, কিছুটা রসিয়ে রসিয়ে বলল, কাল পর্যন্ত ছিল ম্যাম, আজ এই একটু সময়ের মধ্যে হয়ে গেল রূপন্তী। ভালোই উন্নতি হয়েছে দেখছি। এরিক এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, না মানে। এইটুকু বলেই থামতে হলো তাকে। বিভান ধমকে উঠল, গলা বাড়িয়ে বলল, তুই আমার গার্ড নাকি এই সামান্য ড্রাইভারের মেয়ের গার্ড? তোকে বেতন কে দেয়? কার কাছে জিজ্ঞেস করে তুই এই মেয়েটার সাথে গিয়েছিলি? এর সাথে যাওয়ার জন্য আমার কাছে একবারও অনুমতি চেয়েছিলি? এরিক জবাব দিল না কোনো। বিভান হুঙ্কার ছাড়ল আবারও, তেজস্বী কণ্ঠে বলল, বল, আমার কাছ থেকে কোনো অনুমতি নিয়েছিলি? এরিক কেঁপে উঠল, মাথা নাড়িয়ে জবাব দিল, না। বিভান দাঁতে দাঁত চাপল, শক্ত কণ্ঠে বলল, তাহলে গিয়েছিলি কেন? আবার কুলির ন্যায় এর কিনে আনা জিনিসপত্র বহন করছিস। রূপন্তীর এ পর্যায়ে রাগ লাগলো একটু। তখন থেকে এসে এর চোটপাট দেখে যাচ্ছে, কিন্তু কেন? তাদের অন্যায় কোথায় যে সে চোটপাট দেখাবে? এই দেশে নতুন এসেছে রূপন্তী, স্থান, পরিবেশ, মানুষ সবকিছুই তো তার অজানা। এমন পরিস্থিতিতে এরিক তাকে একটু সাহায্য করেছে, ব্যাস এইটুকুই। নিজে তো সাহায্য করবেই না, অন্য একজন করলেও দোষ। রূপন্তী ফুঁসে উঠল, কড়া গলায় বলল, উনি আমাকে সাহায্য করতে গিয়েছিলেন। মানুষ হিসেবে মানুষকে সাহায্য করতেই পারি, এটাই স্বাভাবিক। সবাইকে কি আপনার মতো কুচক্রী ভেবেছেন নাকি? বিভানের চোখে মুখে ক্রোধের আভা ছড়িয়ে পড়ল, তবে সে উত্তর দিল না রূপন্তীর কথায়। একবার মেয়েটার পানে তাকালো না অবধি, দৃষ্টি এরিকের পানে নিবদ্ধ রেখেই কঠিন কণ্ঠে বলল, তোর এই মাসের বেতন বন্ধ। প্রতি উত্তরে এরিক প্রতিবাদ করল না বিন্দু মাত্র, বরং মাথা দুলিয়ে বিভানের কথায় সম্মতি প্রকাশ করে রূপন্তীর কেনা সামগ্রী সমূহ তাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। রূপন্তী অবাক হলো, মাস শেষ, বেতনটা সবারই ভীষণ আকাঙ্ক্ষিত। বেতনের আশাই তো মানুষ চাকরি করে। কেউ এই বেতন দ্বারা নিজের পরিবার চালায়, কেউ নিজেই নিজেকে চালায়। অথচ এই লোক এরিকের বেতন বন্ধ করে দেওয়ার পরও কিছু না বলে, কোনরূপ প্রতিবাদ না করে সে নীরবে চলে গেল। আশ্চর্য তো! তবে ঘটনাটা যখন তার জন্য ঘটেছে, তখন উত্তরটা সে দিবে। তাকে সামান্য একটু সাহায্যের জন্য অন্য একজন মানুষের পুরো মাসের বেতন কেটে নেওয়া হবে, এটা মোটেও মানা যায় না। রূপন্তী ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, এরিকের সাফাই দিয়ে বলল, ও বেচারার কি দোষ? ওকে আমি বলেছিলাম আমার সাথে যেতে, এর জন্য আপনি ওর বেতন কেটে নেবেন? এ কি ধরনের বর্বরতা? বিভান শীতল দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে, ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি করব না করব তা তোমার কাছে জিজ্ঞেস করে করতে হবে? কে তুমি? সাধারণ এক ড্রাইভারের মেয়ে। দেখুন, আপনি কিন্তু তোমার মতো 2 পয়সার মেয়ের সাহস কি করে হলো আমার কর্মের কৈফিয়ত চাইতে এসেছো? পুনরায় বিভানের হুঙ্কারে কেঁপে উঠল রূপন্তী, সেই সাথে অপমানিত বোধ করল বেশ। কাল থেকে শুধু মাত্র ড্রাইভারের মেয়ে করে এসেছে, এখন আবার বলছে 2 পয়সার মেয়ে। বাক্যটা আঘাত করল রূপন্তীর হৃদয়ে। চোখের কোণে অশ্রুকণার আবির্ভাব ঘটল না চাইতেও। লোকটা এসেছে পর থেকে তাকে অপমান করেই যাচ্ছে।
কখনো বাবাকে নিয়ে, কখনো তাকে নিয়ে। নিহাত বিপদে পড়ে এখনো এমন এক লোকের ছায়াতলে আছে, নয়তো কখনো এর মতো মানুষের সাথে থাকতো না। রূপন্তী আর তর্কে জড়াতে ইচ্ছে হলো না। সে যা নিয়ে তর্কে জড়াক না কেন, এই লোক ঘুরিয়ে ফিরিয়ে তাকে এবং তার বাবাকেই অপমান করবে। রূপন্তী চুপচাপ হাতের সরঞ্জাম নিয়ে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। ঠিক তখনই আবার মুখ খুলল বিভান, থমথমে কণ্ঠে বলল, দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো। বিভানের পানে না তাকিয়ে জবাব দিল, আবার কি? কোথায় যাচ্ছ? জাহান্নামে। রূপন্তীর রুক্ষ কণ্ঠস্বর। বিভান পাত্তা দিল না ততটা, বরং সে পূর্বের স্থান থেকে সরে এসে বেশ আয়েসি ভঙ্গিতে বসল সোফায়। ভাবলেশীনভাবে বলল, আমার জন্য রান্না করে রেখে তারপর যেখানে ইচ্ছে যাও। রূপন্তী ভ্রু কুঁচকাল। বিভানের পানে ফিরে তাকিয়ে বলল, আমি রান্না করব কেন? তাহলে তোমাকে কি আমার বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য রেখেছি নাকি? আমার এত বড় আলিশান বাড়ির এক কক্ষে তোমার মতো এক ক্ষুদ্র ড্রাইভারের মেয়েকে থাকতে দিয়েছি। এর মূল্য তো তোমাকে চুকাতে হবে, তাই না? সুতরাং আমি ভেবেছি তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়ার পরিবর্তে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। অর্থাৎ আজ থেকে তুমি আমার বাড়ির রান্নার লোক। থমকালো বিভান। আবারও বলল, তোমার বাবা আমার বাড়িতে ড্রাইভারের কাজ করেন, আর তুমি করবে আমার রান্নার কাজ। একদম পারফেক্ট। কথাগুলো রূপন্তীর গায়ে লাগলেও ভীষণভাবে, তবে উত্তর দিল না কোনো। ভেবে দেখল এই মুহূর্তে রান্নার কাজটা করাই তার জন্য ভালো হবে। অন্তত এই লোকের খোঁটা থেকে তো বাঁচতে পারবে। ফ্রিতে থাকতে দিয়েছে, এ কথাটা আর উঠবে না। রূপন্তীও নিজেকে আর অবহেলিত আশ্রিত মনে হবে না। সে তো ফ্রিতে থাকছে না, কাজের বিনিময়ে থাকছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। নিজের কক্ষে আর ফিরে না গিয়ে গেল রান্নাঘরে। হাতের সরঞ্জামগুলো এক পাশে রেখে চুলোর ওপরে ভাত বসিয়ে দিল। ভাগ্যিস কাল রাতে এখানে নুডলস ব্যতীত আর কিছু না পেয়ে আজ বাজার থেকে চাল ডাল সবজি নিয়ে এসেছিল, নয়তো এখন রান্না কি করত? আবার যদি রান্না কি করব তা নিয়ে কোনো প্রশ্ন করত, তাতেও দু চারটা কথা শুনিয়ে দিত। ওই লোকের তো অপমান করার জন্য ছুতো পেলেই হলো। কিন্তু এখন চিন্তার বিষয় হলো, এদেশে রূপন্তী চলবে কিভাবে? দেশ থেকে আসার সময় নিজের জমানো আর বাবার থেকে মিলিয়ে 2 মাস চলার মতো টাকা সে নিয়ে এসেছিল। জুবায়েদা বেগম অবশ্য তাও আনতে বারণ করেছিলেন। তিনি বলেছিলেন বিভান দেখবে, তার সে যা দেখছে তার তো বলার বাহিরে। দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। আজ বাজারে গিয়েই অনেক টাকা খরচ হয়ে গেছে। এর পরের দিনগুলো কিভাবে কাটবে তার? একটা পার্ট টাইম জবের ব্যবস্থা যদিও হয়েছে, এদেশে আসার আগেই কথা বলা ছিল সেখানে। আর তা না হলেও জুবায়েদা বেগম ব্যবস্থা করে দিতেন। কিন্তু তাতেও তো প্রথমে চাকরিতে যেতে হবে, তারপর মাস গেলে বেতন। কপালে কি আছে কে জানে। ভিনদেশে এসে শেষ পর্যন্ত হয়তো না খেয়ে জীবন ধারণ করতে হবে। আসলে তাদের ন্যায় মধ্যবিত্তদের স্বপ্ন পূরণই করতে নেই। তবুও কেন যে জুবায়েদা বেগম দেওয়ার বিদেশে পড়তে আসার প্রস্তাবটা রূপন্তী ফেলতে পারেনি? তার স্থানে অন্য কেউ থাকলে সেও হয়তো পারত না। নিজের নিগুড় চিন্তা ভাবনার মধ্যেই হঠাৎ পায়ের কাছে মোলায়েম কিছু অনুভব করল রূপন্তী। চমকে উঠল মেয়েটা। পায়ের পানে তাকাতেই আবিষ্কার করলো ছোট্ট নাদুস নুদুস কুকুরছানা টাইগারটাকে। ভয়ে ছিটকে দূরে সরে গেল সে। তবে তাতে কি রক্ষা হলো? টাইগারের থেকে দূরে সরতে গিয়ে ভাত বসানো উত্তপ্ত পাতিল হাত লাগলো তার। পাতিলটা মুহূর্তেই ছিটকে এসে পড়ল মেয়েটার পায়ের ওপর। ফুটন্ত ভাতের পানি পায়ে পড়তেই গগন বিদারী চিৎকার করে উঠল রূপন্তী। আর্তনাদের সুরে বলল, আল্লাহ গো, মরে গেলাম গো, জ্বলে গেল। কি রূপন্তীর চিৎকারে রান্নাঘরের পানে ছুটে এলো বিভান। পরিস্থিতি দর্শনে চমকে উঠল সে। দিশেহারা হয়ে উঠল হৃদয়। দ্রুত এসে চুলাটা বন্ধ করে দিল বিভান। কোলে তুলে নিল রূপন্তীকে। হকচকিয়ে উঠল মেয়েটা। একদিকে পায়ের যন্ত্রণা কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, আরেকদিকে এক ভয়ঙ্কর পুরুষ তার দেহকে 2 হাতে স্পর্শে জড়িয়ে কোলে তুলে নিচ্ছে। হৃদয়ে এই মুহূর্তে অন্যরকম অনুভূতির আভাস জেগে ওঠার সম্ভাবনা নেই, তবে অস্বস্তি হচ্ছে।
রূপন্তী কিছুটা অস্বস্তি নিয়েই ব্যথাতুর ভঙ্গিতেই বলল, করছেন কি? কোলে নিচ্ছেন কেন? নিচে নামান আমাকে। এমনি পাটা জ্বলে যাচ্ছে। বিভান তবুও তাকে নামালো না, কোলে নিয়েই বসলো কিচেন সিংয়ের পাশে। পানির কলটা ছেড়ে পুড়ে যাওয়া পাটা টেনে নিয়ে ধরলো সে পানির নিচে। হুট করে পোড়া স্থানে পানির নিচে ধরতেই জ্বলে উঠল বক্ষ স্থান, যেন খামচে ধরল কেউ। রূপন্তীর চোখ মুখ বন্ধ করে নিল তৎক্ষণাৎ। দিক বেদিক শূন্য হয়ে হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল বিভানকে। থমকে গেল বিচারা, হৃদস্পন্দন গাঢ় হলো। আকস্মিক এক নারী স্পর্শে উত্তাল হয়ে উঠল ভেতরটা। এ কেমন অনুভূতি, এ কেমন অস্থিরতা! এমন অনুভূতি আগে কখনো তো টের পায়নি বিভান। রূপন্তীকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিতে চেয়েও পারল না সে। হাত দুটো কেমন অবশ হয়ে পড়েছে, ঝিমঝিম করছে মাথাটা। তৎক্ষণে রূপন্তীর পোড়া স্থানটা ঠান্ডা হয়েছে। প্রথমে পানির স্পর্শে একটু জ্বলে উঠলেও কিঞ্চিত সময়ের ব্যবধানে শীতল হয়ে উঠল স্থানটা। এখন একটু শান্তি লাগছে। হুঁশ ফিরে পেল রূপন্তী। নিজের অবস্থান অনুভব করে চমকে উঠল মুহূর্তে। দ্রুত বিভানকে ছেড়ে দূরে সরে গেল। অপ্রস্তুত কণ্ঠে বলল, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। কিভাবে যেন হয়ে গেছে। বিভানের ধ্যান ভাঙল। হৃদয়ের বেগতিক ধারাও শান্ত হলো কিঞ্চিত, সাথে কিছুটা ক্রোধ অনুভব করল। এই ড্রাইভারের মেয়েটা, যে ড্রাইভারের জন্য কিনা তার বাবা মায়ের প্রাণ গিয়েছে, এতিম হয়েছে সে, তার মায়ের স্পর্শই আজ বিভানের, তার মেয়ের স্পর্শই আজ বিভানের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। পা পুড়েছে, তার জন্য পা পানিতে ভিজিয়েছিল। এখানে জড়িয়ে ধরার সম্পর্ক কি? এই মেয়েটা তাকে জড়িয়ে কেন ধরবে? এ নিশ্চয়ই এর কোনো নতুন চাল। এ বাড়িতে থাকার জন্য নোংরা খেলায় মেতেছে। বিভান দাঁতে দাঁত চাপল, শক্ত কণ্ঠে বলল, কিভাবে যেন হয়ে গেছে। না কি ইচ্ছে করে করেছো? তোমার মতো মেয়েদের আমার বেশ ভালো চেনা আছে। শুনে রাখো মেয়ে, তুমি যদি এসব করে আমাকে নিজের বশে নিতে চাও তবে তা তোমার ভুল পদক্ষেপ। আমি মোটেও তেমন স্বভাবের নই যে নারী স্পর্শ পাবো আর তাকে কাছে টেনে নেব। রূপন্তীর হৃদয়ে আঘাত করল কথাগুলো। লজ্জা অপমানে মূর্ছে পড়ল মেয়েটা। হঠাৎ পানির সান্নিধ্য পেয়ে তখন পাটা জ্বলে উঠছিল ভীষণ। সেই ব্যথাতেই হুঁশ হারিয়ে একটা ভুল করে ফেলেছে। হয়তো এটা তার অন্যায়, গুরুতর অন্যায়। একজন নারী হয়ে যে পুরুষকে স্পর্শ করাই তো অন্যায়। রূপন্তীর এই মুহূর্তে পায়ের থেকেও হৃদয় জ্বলছে বেশি। গতকাল থেকে এই লোকটা তাকে যতটা পরিমাণ অপমান করেছে, এতটা অপমান বোধহয় পৃথিবীর কেউ করেনি। ড্রাইভারের মেয়ে হয়েছে বলে কি তার কোনো মান সম্মান, দুঃখ কষ্ট কিংবা অপমান বোধ নেই? সেও তো রক্তে মাংসে গড়া মানুষ। রূপন্তীর কান্না পেল ভীষণ। এর থেকে তো দেশে থাকাই শ্রেয় ছিল। তবুও সম্মানের সহিত বেঁচে ছিল। পানির নিচ থেকে পা সরিয়ে নিচে নামলো মেয়েটা। আর কোনো বাকবিতণ্ডায় না জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরল রান্নাঘরের বাইরের দিকে। বিভান বাধা প্রদান করল সাথে সাথে। ভ্রু কুঁচকে বলল, এ কি? কোথায় যাচ্ছ? এখনো তোমার পা ঠিক হয়নি। রূপন্তী মলিন হাসল, তাচ্ছিল্য করে বলল, আমাদের মতো মেয়েদের এইটুকু ব্যথাতে কিছুই হয় না, সামলে নিতে পারবো নিজেকে। আপনাকে আর বোধহয় আমার ব্যথা সারানোতে প্রয়োজন পড়বে না। নিজের কণ্ঠে তোলা ধ্বনির সমাপ্ত ঘটিয়ে আর দাঁড়ালো না মেয়েটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল নিজের কক্ষে। বিভান এক দৃষ্টিতে চেয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। হৃদয়ের এক কোণে কেমন চিনচিনে ব্যথা নাড়াচাড়া দিয়ে উঠল বেচারার। অপরাধবোধ ঘিরে ধরেছে ভেতরটা। একটু আগে ঘটনাটা ঘটেছে বা রূপন্তীর পা পোড়ার নেপথ্য তো সেই রয়েছে। বিভানী টাইগারকে পাঠিয়েছিল রূপন্তীকে বিরক্ত করার জন্য, যাতে মেয়েটা ঠিকভাবে রান্না করতে না পারে। কিন্তু সেই বিরক্ত করা থেকে যে এত কিছু হয়ে যাবে বুঝতে পারেনি। বিভান রূপন্তীকে অপমান করতে চেয়েছে, শাস্তি দিতে চেয়েছে, কিন্তু এতটাও চায়নি। হাত বাড়িয়ে টাইগারকে কোলে তুলে নিল সে। তপ্ত নিঃশ্বাস ফেলে চলে গেল নিজের কক্ষে। এদিক ওদিক খুঁজে একটা বার্নিং ক্রিম বের করে হাতে নিল। রূপন্তীকে ক্রিমটা দিতে হবে। দরজার পানে পা বাড়িয়েও থেমে গেল আবার। সে যাবে তার বাবা মায়ের খুনির মেয়ের কাছে বার্নিং ক্রিম দিতে? কখনো না।
কিন্তু মেয়েটা যে কষ্ট পাচ্ছে ভীষণ। বিভান কোল থেকে নিচে নামালো টাইগারকে, হাতে ক্রিমটা টাইগারের মুখে গেঁথে দিয়ে দিল। আদেশের সুরে বলল, এটা তোর নতুন মেয়ে। থামল বিভান, মুখ বাঁকিয়ে আবার বলল, কিসের ম্যাম? ওই ড্রাইভারের মেয়েটাকে দিয়ে আসবি যা। কুকুরটা কি বুঝলো জানা নেই। পিছন ঘুরে লেজ নাড়তে নাড়তে সে ছুটে গেল রূপন্তীর কক্ষের সম্মুখে। কক্ষের দরজাটা বন্ধ। কুকুরছানাটা মুখে বার্নিং ক্রিমটা নিয়ে বেশ লাফালো। মাথার দ্বারা দরজায় আঘাত করে বোঝাতে চাইল দরজাটা খোলার কথা, কিন্তু কেউ দরজাটা খুলল না। হয়তো তার এই ইশারা বোঝেনি রূপন্তী। টাইগার মুখের বার্নিং ক্রিমটা নিচে মেঝেতে রাখল, অতঃপর কণ্ঠ উঁচু করে ঘেউ ঘেউ করে উঠল। রূপন্তী বসেছিল বিছানাতেই, ভাবছিল তার দেশীয় জীবন এবং ভিনদেশী এই জীবন নিয়ে। এ দেশে সে এসেছে 2 দিনও গড়াল না, এর মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠেছে। ইচ্ছে হচ্ছে ছুটে দেশে চলে যেতে। আপন মানুষ আর পর মানুষের মধ্যকার পার্থক্যটা এত এই মুহূর্তে মেয়েটা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তপ্ত নিঃশ্বাস ফেলে মেয়েটা নিজের ভাবনার মধ্যেই কুকুরের ডাক শ্রবণে চমকালো কিঞ্চিত। এ সময়ে আবার টাইগার এখানে কি করছে? রূপন্তী টাইগারকে ভয় পায় ভীষণ। অবশ্য দেশে থাকতে নিজ দেশীয় যে কুকুরগুলো সে দেখেছে সেগুলোকে কেমন দেখলেই তেড়ে আসতো। অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তাড়া করত, তাই কুকুরের প্রতি একটু ভয় কাজ করে তার। রূপন্তী টাইগারের ডাক শুনে উপেক্ষা করলো, ভয়ে বাইরে বেরুলো না। কিন্তু টাইগারটা যে তার ডাকাডাকি থামাচ্ছেই না, লাগাতার ডেকে ডেকে কানের তালা লাগিয়ে দিচ্ছে একদম। দরজা খুলবে না করেও উঠে দাঁড়ালো রূপন্তী। পা টেনে টেনে এগিয়ে গেল দরজার পানে। দরজাটা হালকা একটু ফাঁক করেই দেখা পেল টাইগারের। মেয়েটাকে দেখেই টাইগার ডাকাডাকি থামালো। মেঝেতে ফেলে রাখা বার্নিং ক্রিমটা মুখে তুলে নিয়ে ভাসা ভাসা দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। দৃষ্টি দ্বারাই যেন বুঝিয়ে দিল, এটা পায়ে লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। অবাক হলো রূপন্তী। একটা কুকুর কিনা তার পোড়া স্থানে ব্যথার লাঘবের জন্য ক্রিম নিয়ে এসেছে, অথচ একজন মানুষ হয়ে অপমান করলো বিভান। রূপন্তী দরজাটা পুরোপুরি খুলে ফেলল এবার। কুকুরের প্রতি থাকা মনের মধ্যকার ভয়টা একটু দমিয়ে বসলো টাইগারের পাশে ঘেঁষে। তার মুখ থেকে বার্নিং ক্রিমটা নিয়ে নিল। তুই একটা বোবা এবং ইতর শ্রেণীর প্রাণী হয়েও আমাকে যতটা বুঝলি, হয়তো একটা মানুষও আমাকে এতটা বুঝলো না রে টাইগার। রূপন্তীর ভীষণ ইচ্ছে হলো কুকুরছানাটাকে একটু ছুঁতে। টাইগারের কোমল শুভ্ররঙা পশমের ওপর হাত বুলিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু সাহসে কুলোলো না তার। টাইগারের পানে হাত বাড়িয়েও হাতটা আবার ফিরিয়ে নিল রূপন্তী। বার্নিং ক্রিমটা নিয়ে ঢুকলো কক্ষের ভেতরে, তবে দরজা খোলা রাখল। হয়তো টাইগারের ভেতরে ঢোকার জন্য কুকুরছানাটিও লুফে নিল সেই সুযোগটা। লেজ নাড়াতে নাড়াতে মেয়েটার পিছু পিছুই ঢুকলো কক্ষের ভেতরে। মেয়েটা সেদিকে একবার তাকিয়ে বসলো বিছানায়। আস্তে ধীরে পায়ের ওপরে বার্নিং ক্রিমটা লাগাতে শুরু করলো। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। চারদিকটা কৃত্রিম সোডিয়াম আলোয় ভরে উঠেছে উজ্জ্বলভাবে। দিনের সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল না হলেও রাতের উজ্জ্বল এ শহর। রাস্তার ল্যাম্পপোস্টের আলো, বাড়িঘর দোকানপাটের উজ্জ্বল আলোয় রাতেও কেমন ঝলমল করে ভিনদেশের এ শহর। রূপন্তী সেই দুপুরের পর আর কক্ষ থেকে না বেরুলেও এ পর্যায়ে বেরিয়ে এসেছে বাইরে। খিচুড়ি বানাচ্ছে। পা ব্যথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত তরকারি রান্নার মতো শক্তি তার নেই, তাই ডালে চালে মিশিয়ে অল্পতে খিচুড়ি বসিয়ে দিয়েছে। সেই যে দুপুরে এরিককে নিয়ে বাইরে খেয়ে এলো, তারপর আর এখন অবধি খাওয়া হয়নি কিছু। ক্ষুধাও লেগেছে বেশ। দুপুরের কথা স্মরণে আসতেই রূপন্তীর স্মরণে এলো এরিকের কথা। ছেলেটাকে তার জন্য কতটা বিপদে পড়তে হলো। বেতনটা পর্যন্ত কেটে নিল বিভান, তাকে সাহায্য করে এত কিছু সহ্য করলো ছেলেটা। এরিককে অন্তত একটা দুঃখিত বলা উচিত রূপন্তীর। নিজের বানানো খিচুড়ি 2 প্লেটে বাড়ল মেয়েটা। অতঃপর প্লেটগুলো নিয়ে পা বাড়ালো বাইরের পানে। এরিক বাগানের এক পাশে পায়চারি করছিল, হয়তো পাহারা দিচ্ছিল চারদিকটা। রূপন্তী প্লেট দুটো নিয়ে গিয়ে দাঁড়ালো বাগানের এক পাশে অবস্থানরত সিমেন্টের তৈরি টেবিল চেয়ারের পাশে। প্লেট দুটো টেবিলের ওপরে রেখে গলা উঁচিয়ে ডাকলো, এরিক, এরিক। এরিক থমকে দাঁড়ালো।
রূপন্তীর দর্শনে ছুটে এলো তার নিকট, কিছুটা চিন্তিত কণ্ঠে শুধালো। পায়ে কি হয়েছে আপনার? দুপুরেও তো দেখলাম ভালো। রূপন্তীর ওষ্ঠ প্রসারিত হলো, খাবারের পানে ইশারা করে বলল, তেমন কিছু না, বসুন আপনি, আমি নিজের হাতে রান্না করেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। এরিক খাবারের পানে তাকালো, চোখ দুটো চকচক করে উঠল তার, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, বাঙালি খাবার? রূপন্তী মাথা নাড়ল। এরিক আনন্দের সহিত বসল চেয়ারে, প্লেটে রাখা চামচটা হাতে নিতে নিতে বলল, আই লাইক বেঙ্গলি ফুড। একদিন স্যারের মামি এসেছিল, তখন খেয়েছিলাম। স্বাদটা যেন এখনো মুখে লেগে আছে। রূপন্তী অবশ্য একবার শুনেছিল বিভানের মামার পরিবার এদেশেই থাকে, এখানেই তাদের বসতি এবং ব্যবসা। বিভানও নাকি তাদের হাত ধরেই নিজের দেশ ছেড়ে এদেশে পাড়ি জমিয়েছিল, কিন্তু তারা কোথায়? এখানে এসে তাদের কাউকে তো নজরে পড়ল না। তবে কি তারা অন্যত্র থাকে? রূপন্তী কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। তারা কোথায় এখন? এ বাড়িতে তো দেখলাম না। এরিক খেতে খেতে জবাব দিল, তারা তাদের বাড়িতে, এটা তো স্যারের বাড়ি। স্যার এ বাড়িতে একাই থাকে, মাঝে মাঝে তারা এসে দেখে যান। কথাটা বলে থামল এরিক। এদিক সেদিক তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আবার বলল, ওই যে মাঝে মাঝে আসে, তাও স্যার পছন্দ নয়। স্যার কেমন একা একা থাকতেই পছন্দ করে। বাড়িতে কেউ আসলে সে তার চক্ষুশূল হয়ে দাঁড়ায়। সম্ভব আপনাকেও এই কারণেই তিনি পছন্দ করছে না। ও দুঃখিত ঠোঁট গোল করে উত্তর দিল রূপন্তী। একটু সময় নিয়ে আবার বলল, এরিক। এরিক খাওয়া থামালো, চোখ তুলে তাকালো রূপন্তীর পানে, ভ্রু কুঁচকে বলল, কেন? রূপন্তীর রং চোখের মুখে মলিন ভাব ফুটে উঠল, অপরাধীর ন্যায় বলল, আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল, বেতনটা পর্যন্ত আটকে গেল। আরে চিন্তা করবেন না, এটা স্যারের সর্বক্ষণের সংলাপ। কোনো কিছু নিয়ে একটু রেগে গেলেই বলে বেতন বন্ধ, কিন্তু সত্যি সত্যি কখনো বেতন বন্ধ হয় না। মাস শেষ নিজে ডেকেই বেতন দেয়। বাগানে রূপন্তী এবং এরিকের কথোপকথনের মধ্যেই এসে দাঁড়ালো তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। হাতে ধোয়া ওঠা গরম কফির মগে চুমু দিতে দিতেই হঠাৎ চোখ গেল বাগানের দিকে। চোখে পড়ল এরিক এবং রূপন্তীকে, কিছু একটা নিয়ে দুজনে হাসাহাসি করছে আর খাচ্ছে। বিভানের চোখ জ্বলে উঠল, সাথে বেখেয়ালিতে গরম কফিতে জিহ্বাটাও নাজেহাল অবস্থা, পুড়ে গেছে বোধ হয়। হুট করেই বিভানের হৃদয়ে কেমন ক্রোধ জন্মালো। রূপন্তীকে আবার এরিকের সাথে দেখে কি এই ক্রোধের জন্ম? না না, তা হতে যাবে কেন? ড্রাইভারের মেয়ের সাথে বাড়ির গার্ডই মানানসই, এখানে ক্রোধের তো কিছু নেই। তবে কি মুখে গরম কফির ছ্যাঁকায় ক্রোধ জন্মেছে? হ্যাঁ, তাই হবে হয়তো। বিভান নাক মুখ কুঁচকাল, কফির মগটা বারান্দা থেকে বাইরে ছুঁড়ে বলল, বালের কফি, মুখটাই পুড়িয়ে দিল। কফির প্রতি ক্রোধ প্রকাশ করল, গালি দিয়েও নিজেকে শান্ত করতে পারল না বিভান। যতবার ঠিক বাগানের পানে তার নজর যাচ্ছে আর রূপন্তীকে এরিকের সাথে হাসাহাসি করতে দেখছে, ততবার হৃদয়ে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন কেন হচ্ছে এ ভেবে পেল না সে। তবে তার অশান্ত মন নাড়াচাড়া দিয়ে উঠে বলল, তোর শত্রুর মেয়ে তোরই বাড়ির গার্ডের সাথে হাহাহি করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। যার জন্য তোর মুখের হাসি উধাও হয়েছে, তার মেয়ের মুখের হাসিও কেড়ে নে। বিভান তাই মানল। ঠিকই তো, সে হাসছে না, তাহলে রূপন্তী কেন হাসবে? তাও রাতের বেলায় একটা ছেলের সাথে। ক্রোধে গজগজ করতে করতে নিচে নেমে এলো বিভান, এগিয়ে গিয়ে দাঁড়ালো বাগানে এরিক এবং রূপন্তীর পানে, গম্ভীর কণ্ঠে শুধালো, কি হচ্ছে এখানে? কেউ কোনো উত্তর না দেওয়ার আগেই বিভানের নজর গেল খাবারের পানে। খিচুড়ি, অর্থাৎ বাঙালি খাবার। রূপন্তী ব্যতীত এখানে বাঙালি খাবার বানানোর মতো আর তো কেউ নেই। এর মানে রূপন্তীই বানিয়েছে। দুপুরের খাবার বানাতে গিয়ে পা পুড়িয়ে ফেলল, তারপর তাকে নুডলস খেয়ে ক্ষুধা মেটাতে হয়েছিল। এখন রাতে এই মেয়ে খিচুড়ি রান্না করলো, নিজে খেলো, এরিককে খাওয়ালো, অথচ তাকে ডাকলোও না একবারও। দুপুরে পা পোড়ার পর সে প্রায় 50 কেজি ওজনের বস্তার মতো মেয়েটাকে কোলে তুলে নিয়েছে। পানিতে পা ভিজিয়ে দিয়েছে, টাইগারকে দিয়ে বার্নিং ক্রিম পাঠিয়েছে, কিন্তু মেয়েটা তাকে সামান্য একটু খিচুড়ি খেতে ডাকলো না। অকৃতজ্ঞ মেয়ে একটা।
বিভানের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমার খিচুড়ি কোথায়? তবে সে ইচ্ছে পূরণ করল না। নিজের ইগোর জন্য এ বাক্য সে হৃদয়েই দাফন করল। ক্রোধিত স্বরে এরিককে বলল, তোকে আমি খাওয়ার জন্য রেখেছি নাকি আমার নিরাপত্তার জন্য রেখেছি? 1 মাসের বেতন বন্ধ করেছি, তাতে হয়নি তোর? আরো বন্ধ করতে হবে? এরিক চুপসে গেল। দ্রুততার সাথে উঠে দাঁড়ালো সে। ঢোক গিলে বলল, দুঃখিত স্যার, আমি এখনো নিজের কাজে যাচ্ছি। কথাটা বলেই পিছন ঘুরে পা বাড়ালো এরিক। তবে 2 কদম যেতেই থেমে গেল বেচারা। পেছন ঘুরে এসে হাতে তুলে নিল খিচুড়ির প্লেটটা। বোকা বোকা হেসে বলল, এটা নিয়ে যাই স্যার, নয়তো আফসোস থেকে যাবে। কোনো মতে কথাটা বলেই কেটে পড়ল এরিক। বিমান থুথু গিলল। কতদিন বাঙালি খাবার খায় না। এদেশে কাঁচা ঘাস পাতা আর নুডলস খেতে খেতে জিহ্বাটা কেমন পুষ্ট হয়ে গেছে। এই জিহ্বায় একটু বাঙালি খাবার পড়লে খারাপ হতো না, কিন্তু মেয়েটা কি তার জন্য খাবার রেখেছে? বিমান সরু দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। থমথমে কণ্ঠে বলল, দুপুরে রান্না করতে বললাম, একদম পা পুড়িয়ে 100 অবস্থা। এখন তো সেই পোড়া পা নিয়ে দিব্যি রান্না করেছো, তাহলে দুপুরে আমার সাথে নাটক কেন করলে? রূপন্তী ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমার পা পোড়া আপনার নাটক মনে হয়েছে? তোমার আগা গোড়া সবটাই আমার নাটক মনে হয়। রূপন্তী উত্তর দিতে গিয়েও দিল না। এই মুহূর্তে বিভানের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছেই নেই তার। এমনিতেও এর সাথে তর্কে জড়ানো মানেই বিভান তার বাবার নাম তুলবে আর তারপর তাকে অপমান করবে। তার থেকে চুপ থাকাই ভালো। রূপন্তী কোনো উত্তর না দিয়েই ঢুকলো বাড়ির ভেতরে। বিভানও সময় ব্যয় করল না। মেয়েটার পিছু পিছু সেও ঢুকলো ভেতরে। একটু সময় নিয়ে রূপন্তী একটা প্লেটে করে রান্নাঘর থেকে খিচুড়ি এনে রাখলো বসার কক্ষের টেবিলে। বিভানের পানে তাকিয়ে বলল, আপনার খিচুড়ি। ওসব তৈলাক্ত খিচুড়ি টিচুড়ি আমি খাই না, ওগুলো তোমাদের খাবার। বিভান একটু ভাব নিয়েই বলল কথাগুলো। সাথে সাথেই রূপন্তী টেবিল থেকে খিচুড়ির প্লেটটা তুলে নিল। নিজের কক্ষের পানে পা বাড়াতে বাড়াতে বলল, তাহলে আপনি আপনার ওই নুডলস দিয়েই চালিয়ে দিন। আমি আমার খিচুড়ি নিয়ে কক্ষে গেলাম, রাতে ক্ষুধা লাগলে খাবো। বিভান হা হয়ে গেল। সে নিজের ইগো বজায় রাখার জন্য বলেছিল খাবে না, তাই বলে কি সত্যিই খাবে না নাকি? ভেবেছিল রূপন্তী তাকে সাধবে আরেকবার, তারপরে সে খেতে রাজি হয়ে যাবে। কিন্তু মেয়েটা আর সাধল না। এক বাক্যেই খিচুড়ি নিয়ে চলে গেল। বজ্জাত বদ মেয়ে মানুষ একটা, একদম বাপের মতো হয়েছে। বিভান রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়িতে একটা আপদ এসে জুটেছে। বাপ তো শত্রু, এখন মেয়েটাও শত্রু হয়ে দাঁড়িয়েছে। রাত কিছুটা বেড়েছে, চারিদিকে কোলাহল কমতে শুরু করেছে একটু একটু করে। তবে এর বাহিরে পরিবেশ ঠান্ডা হতে হতে বেশ রমরমা হয়ে উঠেছে শহরের বারগুলো। গান বাজনা, জনমানবের কোলাহল এই মুহূর্তে পরিপূর্ণ সে স্থানগুলো। বিভানও বসে রয়েছে কাছে পিঠেই একবারে। বাংলাদেশে যে বার শব্দটা শুনলেও জনগণের কণ্ঠে ছিছি ধ্বনি তোলে, এসব দেশে এই সে বার খুবই পরিচিত স্থান। বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করতে, নারী সঙ্গ উপভোগ করতে এবং জন্মদিন কিংবা বিশেষ দিন পালন করতে অতি আধুনিক এ সমাজের মানুষজন রাতের আধারে জমায়েত হয় এই বারগুলোতে। বিভানও প্রায়ই আসে বারে, যদিও নারী সঙ্গ লাভ বা বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তির উদ্দেশ্যে নয়। সে এখানে আসে নিজের একাকিত্ব দূর করতে, ক্রোধ দমনে এবং কষ্ট ভুলতে। ছেলেটা বারের এক কোণে বসে নিজের মতো করে ড্রিঙ্কস করছিল। হঠাৎ কোথা থেকে এক তরুণী এসে গলা জড়িয়ে ধরল বিভানের। ছোট পোশাক পরিহিত অর্ধনগ্ন বিদেশিনী সে তরুণী কিছুটা রসিয়ে রসিয়ে বলল, এখানে একা একা কি করছো বেব? আমার সাথে চলো, রাত উপভোগ করি। তরুণীর আহ্বানের মানে বুঝতে খুব একটা সমস্যা হয়নি বিভানের। এখনো অবধি এতটা নেশাও চড়েনি তার যে ভালো মন্দের হুঁশ খেয়াল হারাবে। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো তরুণীর পানে। গলা থেকে তার হাতটা ছিটকে সরিয়ে দিয়ে বলল, ইউ ব্লাডি বিচ, তোর সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? তোর নোংরা হাতে আমাকে ধরেছিস কেন? বারে এসেছে, মদ খাচ্ছে, আবার নিষ্পাপ সে যে নোংরা বলছে। তরুণী কিঞ্চিত ক্ষেপে গেল বিভানের ওপর। রুক্ষ কণ্ঠে বলল,
আমার হাত নোংরা? বাড়ি এসে আমার নোংরা ভালোর পার্থক্য করছিস? একটু পরেই তো দেখবো এই বাড়িরই কোনো এক কক্ষে কোনো মেয়ে নিয়ে শুয়ে পড়েছিস। বিভান তেতে গেল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, হাত বাড়িয়ে তরুণীর গলা চেপে ধরে হিসিয়ে বলল, সবাই কি নিজের মতো ভেবেছিস? আমি কে জানিস তুই? চিনিস আমাকে? কোন সাহসে তুই আমাকে ছুঁয়েছিস? একটু শক্তপোক্তভাবেই তরুণীর গলা চেপে ধরেছে বিভান। মেয়েটার চোখ বড় বড় করে ফেলেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এর মধ্যেই শক্তপোক্ত হাতের এক ঘুষি এসে পড়ল বিভানের গালে। ছেলেটা ছিটকে পড়ল মেঝেতে। ওষ্ঠের কোণা বেয়ে তরল রক্তের আবির্ভাব ঘটল সাথে সাথে। বিভান মাথা তুলে তাকালো, খুঁজল এই ঘুষির উৎস। দেখতে পেল ওই তরুণীর পাশেই এক তরুণ দাঁড়িয়ে রয়েছে, রক্তচক্ষু নিয়ে তার পানেই তাকিয়ে রয়েছে। এর মানে এই ঘুষি এই মেরেছে। হয়তো এই তরুণীর চেনা জানা কিংবা সঙ্গী হবে এই ছেলেটা, তাই তো মেরেছে। বিভান উঠে দাঁড়ালো মেঝে থেকে, বৃদ্ধা আঙ্গুল দ্বারা মুছল ওষ্ঠের রক্ত। অতঃপর হুট করেই সেও এক ঘুষি বসিয়ে দিল ওই তরুণের নাক বরাবর। ছেলেটা ছিটকে দূরে সরে গেল। তারও নাক ফেটে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো, তবুও থামল না সে। পাল্টা আক্রমণ করলো বিভানের ওপরে। দুজনের মধ্যে এবার বেশ শক্তপোক্তভাবেই মারামারি লেগে গেল। চারিদিকে হুলুস থুলুস পড়ে গেল তাদের মারামারিতে। কেউ ভিডিও শুরু করলো, কেউ উৎসুক হয়ে দেখতে এলো মারামারি, আবার কেউ ভয়ে পালালো বার থেকে। বার কর্তৃপক্ষ ছুটে এলো তাদের নিকট, জোরপূর্বক দুজনকে ছাড়িয়ে নিল দুদিকে। তবুও কি ছাড়াতে পারে তারা? এখন ও দুজন দুজনকে মারতে এগিয়ে যেতে চাইছে। শেষে আর উপায় না পেয়ে ওই বিদেশি তরুণকে বারের ভেতরে রেখে বিভানকে বের করে দিল বাইরে। বিভান ক্রুদ্ধ হলো আরও। মারামারি দুজন করেছে, কেন বের করবে? ওই বদমাইশটাকে কেন ভিতরে রাখা হয়েছে? বিভান গলা উচালো, অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলল, শালা, নিজের দেশের মানুষ বলে রেখে দিলি? সাহস থাকলে বাইরে বের করে দে, ওকে মেরে তারপর আমি জেলে যাই। ভেতর থেকে উত্তর এলো না কোনো। বিভান আরও কিছু অশ্রাব্য গালি দিল বার মালিককে। অতঃপর ঢুলু ঢুলু শরীরে পা বাড়ালো বাড়ির পানে। কিঞ্চিত সময় গড়াতেই বিভান পৌঁছালো বাড়িতে। গৃহপ্রবেশের পর নিজ কক্ষের পানে যেতে গিয়েও থেমে গেল সে। গতিপথ পরিবর্তন করে গিয়ে দাঁড়ালো রূপন্তের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে মেয়েটার দরজায় ধাক্কা দিতে দিতে বলল, দরজা খোল বেয়াদব মেয়ে, আমার খিচুড়ি দে, ওটা আমার ভাগের খিচুড়ি। তুই খাবি কেন? রূপন্তী ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় করাঘাতে বিরক্ত হলো সে। একটু ঘুমিয়েছিল, তাও বুঝি এই লোকের সহ্য হলো না। ঘুমের মধ্যেও জ্বালাতে চলে এসেছে। এবার কি সব খিচুড়ি খিচুড়ি করছে? রূপন্তীর মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই বিছানা ছাড়ল। দরজার নিকট গিয়ে খুলল দরজাটা। অমনি চমকে উঠল সে। এ কি, বিভানের কি হয়েছে? ঠোঁটের এক কোণ কেটে রক্ত ঝরছে, কপাল ফেটে সেখানেও রক্তের আভাস। ফর্সা গালটা লাল বর্ণ ধারণ করেছে, চুলগুলো এলোমেলো। কোনো সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে নাকি? কেউ মেরেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে, কিন্তু কে এমন রাজকার্যটা করেছে যে মেরে এই অভদ্র লোকের সুন্দর মুখের নকশাই বদলে দিয়েছে? রূপন্তী প্রশ্ন করবে তার আগেই মুখ খুলল বিভান। চড়া গলায় বলল, আমার খিচুড়ি কোথায়? রূপন্তী অবাক হলো। সে খিচুড়ি খাবে না বলে চলে গেল, এখন থোবরা বিগড়ে এসে জিজ্ঞেস করছে খিচুড়ি কোথায়। এর মাথা কি খারাপ হয়েছে নাকি পাগল টাগল হয়ে গেছে? কেমন একটা বিশ্রী গন্ধ এসে নাকে লাগলো রূপন্তীর। আবার বিভানকেও কেমন ঠিক লাগছে না। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, শরীর ঢুলু ঢুলু করছে, কেমন মাতাল মাতাল লাগছে। আচ্ছা, বিভান আবার মদ টদ খেয়ে বাড়ি ফেরেনি তো? বহির্বিশ্বে এই দেশগুলোতে তো আবার এসব পানীয় সেবন প্রচলন রয়েছে। মেয়েটা চোখ বড় বড় করে তাকালো বিভানের পানে, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, আপনি মদ খেয়েছেন? বিভানের দৃষ্টি দুর্বল, তবে সে উত্তর দিল না মেয়েটার করা প্রশ্নে, বরং আবারও শুধালো, আমার খিচুড়ি কোথায়? রূপন্তীর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। বুকটা কেঁপে উঠল মেয়েটার। সর্বনাশ! কাল থেকে তো এই লোক ছিল বদ অহংকারী, অভদ্র, এখন হয়েছে মাতাল।
বদ অহংকারী অভদ্র লোককে যাই একটু বিশ্বাস করা যায়, কিন্তু মাতালকে বিশ্বাস করা যায় না মোটেই। তার ওপরে আবার মুখের নকশা বিকৃত। নিশ্চয়ই মাতাল অবস্থায় কারোর সাথে মারামারি করে এসেছে। রূপন্তীর ভয় লাগলো, সাথে হৃদয়ে বিভানের প্রতি আরো নেতিবাচক ধারণা তৈরি হলো। লোকটার এত অধঃপতন হয়েছে এই বিদেশের মাটিতে এসে। হয়তো এসব দেশে এগুলো খুব সাধারণ, কিন্তু তাদের দেশে তো নয়। বিদেশের মাটিতে এসে নিজের দেশের সংস্কৃয়তা, ঐতিহ্য, সংস্কৃতি বিসর্জন দেওয়ার মানুষগুলো বরাবরই রূপন্তীর অপছন্দের তালিকায় ছিল। আর সেই তালিকায় বেশ বড়সড় স্থান জুড়ে আজ নাম লেখালো বিভানের। মেয়েটার ভাবনার মধ্যেই বিভান তাকে ঠেলে ঠুলে পা বাড়ালো কক্ষের ভেতর। হকচকিয়ে উঠল রূপন্তী। এ কি, এই মাতাল অভদ্র লোকটা নিজের কক্ষে না গিয়ে তার কক্ষে ঢুকছে কেন? সাথে সাথে বিভানের পথ আগলে দাঁড়ালো মেয়েটা। বাধা প্রদান করে বলল, এ কি, আপনি আমার রুমে ঢুকছেন কেন? বিভান মানল না রূপন্তীর বাধা। তাকে ঠেলে ঠুলে নিজের লম্বা চওড়া শরীরটা কক্ষের ভেতরে নিয়ে গেল। বিক্ষিপ্ত দৃষ্টিতে এদিক সেদিক তাক চোখ বুলিয়ে বলল, আমার ভাগের খিচুড়ি কি করেছিস? আমার খিচুড়ি দে। বারবার শুধু ওই একই শব্দ, খিচুড়ি। লোকটাকে খিচুড়ির ভূতে ধরেছে নাকি? রূপন্তী দেশে থাকতে ব্রহ্মদত্ত, মেছভূত, গেছভূত, শাকচুন্নি, পেতনি নামক নাম শুনেছে, কিন্তু খিচুড়ি ভূতের নাম তো কখনো শোনেনি। এ ভূত কি শুধু স্পেনে পাওয়া যায়, বাংলাদেশে নেই? কিন্তু এখন কথা হলো, এই খিচুড়ি কোথায় পাবে রূপন্তী? বিমান খাবে না বলে যে এক প্লেট নিজের কক্ষে তখন নিয়ে এসেছিল, তাও তো খেয়ে ফেলেছে। যখন সারল তখন নাক ছিটকালো, আর এখন এসে নাটক করছে। মেয়েটা বিরক্তিতে নাক মুখ কোঁচকালো, থমথমে কণ্ঠে বলল, কোনো খিচুড়ি নেই, আমি খেয়ে ফেলেছি। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতঃপর হুট করেই তেড়ে গেল মেয়েটার পানে। রুক্ষ কণ্ঠে বলল, খেয়েছিস কেন আমার খিচুড়ি? ওটা আমার ভাগের ছিল। এখন হয় পেট থেকে খিচুড়ি বের কর, নয়তো আমি তোকে এই বাড়ি থেকে বের করব। রূপন্তী চমকালো। তৎক্ষণাৎ দূরে সরে গেল সে। সাথে মেয়েটার কান্নাও পেল ভীষণ। এ কোন খিচুড়ি বানালো? সে আর কোনো খিচুড়িই বা খেলো? যার দরুন মাঝরাতে এখন আশ্রয় নিয়েও টানাটানি। সবচেয়ে বড় কথা, একজন মাতাল যে কোনো কিছু করে ফেলতে পারে। মাতাল অবস্থায় তো আর ঠিক ভুলের জ্ঞান থাকে না। এই রাতে যদি সত্যি সত্যি তাকে বিভান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে, তখন কি হবে? কোথায় যাবে মেয়েটা? রূপন্তী ভীত হলো। আমতা আমতা করে বলল, আগের খিচুড়ি তো তাই খেয়ে ফেলেছি। তাছাড়া সে খিচুড়ি এতক্ষণ থাকলেও ঠান্ডা হয়ে যেত। আমি বরং তার থেকে আপনার জন্য আবার বানিয়ে নিয়ে আসি। একদম গরম গরম খিচুড়ি খাবেন। বিভান ভদ্র ছেলের ন্যায় মেনে নিল রূপন্তীর কথা, মাথা ঝাঁকিয়ে জবাব দিল, আচ্ছা। প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে আবারও খিচুড়ি তৈরি করলো রূপন্তী। কোন কুক্ষণে যে সে আজ এ বাড়িতে খিচুড়ি রান্না করেছিল কে জানে। এখন মধ্যরাতেও পায়ে ব্যথা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। রূপন্তী হাতে খিচুড়ির থালা নিয়ে ঢুকলো কক্ষে। বিভান এতক্ষণ মেয়েটার কক্ষের মেঝেতে আসন পেতে বসেছে। ঢুলুঢুলু হয়ে দেখছে চারপাশটা। রূপন্তী কিছুটা ক্ষিপ্ত মেজাজেই হাতে থালাটা রাখলো তার সম্মুখে। দাঁতে দাঁত চেপে বলল, গিলুন এখন। থালা ভর্তি খিচুড়ি দেখে আনন্দে গদগদ হলো বিভান। সময় ব্যয় না করে চামচ দিয়ে একটুখানি খিচুড়ি মুখে তুলে নিল। সাথে সাথেই মুখটা জ্বলে উঠল। ওষ্ঠের পাশে কাটা স্থানে বোধহয় খাবারের কিঞ্চিত অংশ লেগেছে। তার ফলাফল এটা। চেঁচিয়ে উঠল বিভান। কাঁদো কাঁদো কণ্ঠেশ্বরে বলল, জ্বলে গেল, জ্বলে গেল। রূপন্তী ভরকালো কিঞ্চিত, ছুটে গেল বিভানের পানে, অশান্ত হয়ে শুধালো, কই, কি হয়েছে? কোথায় জ্বলে যাচ্ছে দেখান আমাকে। বিভান বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে দিল। আঙ্গুল দ্বারা নিজের গালে, কপালে, ওষ্ঠে আঘাতপ্রাপ্ত স্থানগুলোর পানে ইশারা করে বলল, কোথাও জ্বলছে তো কোথাও ব্যথা করছে। রূপন্তীর মায়া হলো। আহারে, লোকটাকে এভাবে কে মারলো? তবে পরক্ষণেই আবার স্মরণে এলো বিভানের ব্যবহার। যে খবিশ মার্কা এর আচরণ, তাতে 2-4 জায়গায় মার খাওয়া স্বাভাবিক। সে কিছু বলে না, তাই বলে কি সবাই ছেড়ে দিবে? নিশ্চয়ই কোথাও গিয়ে আবারও কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিল, নয়তো মাতলামি করে মার খেয়ে এসেছে। কিন্তু লোকটাকে একদম এভাবে তো ফেলে রাখা যায় না।
ওষ্ঠের কোণে কপালে রক্ত জমাট বেঁধে রয়েছে। এই স্থানগুলো পরিষ্কার করে অন্তত একটু ঔষধ লাগিয়ে দেওয়া জরুরি, নয়তো ইনফেকশন হতে পারে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার ঘরে ফার্স্ট এড বক্স আছে? বিভান উপন্যাস মাথা ঝাঁকালো, মুখে বলল, আছে। কোথায়? বিভান হুট করেই শটান হয়ে শুয়ে পড়ল মেঝেতে। 2 হাত উপরে তুলে বাচ্চাদের ন্যায় ঝাঁকিয়ে বলল, জানি না। রূপন্তী আর এর সাথে কথা বলে সময় নষ্ট করল না। বিভানের কক্ষ ঘেটে ফার্স্ট এড বক্স নিয়ে আবার ফিরল নিজ কক্ষে। গিয়ে বসল ছেলেটার পাশে। তুলোয় ঔষধ লাগিয়ে তা আস্তে ধীরে লাগিয়ে দিতে শুরু করলো বিভানের ওষ্ঠের কাটা স্থানে। বিভান নাক মুখ কোঁচকাল, ব্যথাতুর কণ্ঠে বলল, জ্বলছে তো, একটু ফু দিয়ে দাও। রূপন্তী পড়ল মহা ঝামেলায়। একে নিজ কক্ষে স্থান দিয়েছে, এই রাতে এর জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছে, ঔষধ লাগিয়ে দিচ্ছে, এখন আবার ফুও দিয়ে দিতে হবে। একজন পুরুষের মুখের কাছে মুখ নিয়ে ফু দিতে হবে। কি এক বিদঘুটে অনুভূতি, ভেতরে ভেতরে অস্বস্তি জাগছে। মেয়েটার আবার মায়াও লাগছে। থাক, একটু ফুই তো দিতে হবে, এইটুকু করাই যায়। যতই অপমান করুক, কষ্ট দিক, আশ্রয় তো দিয়েছে। রূপন্তী ঔষধ লাগাতে লাগাতে ফু দিতে শুরু করলো বিভানের ওষ্ঠে। দৃষ্টি শীতল হলো ছেলেটার। মেয়েটার ওষ্ঠের পানে তাকিয়ে নেশা লেগে যাচ্ছে আরও। বিভানকে টানছে ওই ওষ্ঠজোড়া। ব্যাস, ছেলেটাও আর দেরি করল না, হুট করেই নিজের ওষ্ঠজোড়া মিলিয়ে দিল রূপন্তীর ওষ্ঠে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল মেয়েটা। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো একটু। চোখ বড় বড় হয়ে গেল তার, হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তেই। লজ্জা, সংকোচ, সংশয় হাঁসফাঁস করে উঠল রূপন্তী। দ্রুত সে নিজের থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল বিভানকে। ছেলেটা যেন মজা পেল তাতে, খিলখিলিয়ে হেসে উঠল। ওষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল, এবার ব্যথা কমেছে। থামলো ছেলেটা, পরপর আবার বলল, আমি তাহলে ঘুমাই এখন। শুভরাত্রি সবাইকে। রূপন্তী তেতে উঠল। বিক্ষিপ্ত হলো তার মন মেজাজ। একটু আগে লোকটা করল কি তার সাথে? সোজা চুমু খেয়ে নিল। যে ঠোঁট এতদিন একটা মশাও বসতে দেয়নি রূপন্তী, আজ সেই ঠোঁটে এর মতো এক বদলোক চুমু খেয়ে নিল, তাও তার অনুমতি ব্যতীত। মেয়েটা বিভানের শার্টের কলার চেপে ধরল, ঝাঁকিয়ে বলল, এটা কি করলেন অসভ্য নির্লজ্জ লোক? এইভাবে আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করলেন? কেন করলেন এমনটা? উঠুন বলছি, উঠুন বজ্জাত মাতাল লোক। রূপন্তীর এতগুলো কথার প্রতিউত্তরে বিভান বলল না কিছুই। ইতিমধ্যে ভারী নিঃশ্বাস পড়া শুরু করেছে তার, হয়তো ঘুমিয়ে গেছে। মেয়েটার মিজাজ বিগড়ালো আরও। এই মাঝরাতে মাতাল হয়ে এসে খিচুড়ি খিচুড়ি করলো, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে খিচুড়ি রান্না করালো, অথচ শেষে কিনা না খেয়েই ঘুমিয়ে পড়ল। রূপন্তী আবার বিভানের কলার ধরে ঝাঁকালো, চেঁচিয়ে বলল, উঠুন অভদ্র লোক, খিচুড়ি খেয়ে ঘুমান। বিভান উঠল না, নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল। রূপন্তী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের মুখপানে। হঠাৎ দুষ্টু এক বুদ্ধি খেলে গেল তার মস্তিষ্কে। এমনি সময় তো সে কিছু বলতে পারবে না, বিভানের ওপর তাহলেই ক্ষেপে যাবে, কিন্তু আজ এমন সময় বলতে তো বাধা নেই। কাল থেকে কম অপমান রূপন্তীকে করেনি সে, এখনই সময় এসেছে সেই অপমানের বদলা নেয়ার। মেয়েটা দাঁতে দাঁত চেপে হাত উচালো, উদ্যত হলো বিভানকে দুটো থাপ্পড় মারার জন্য, কিন্তু পরক্ষণেই থেমে গেল তার হাত। এর গালে বা মুখে থাপ্পড় দেওয়ার স্থান নেই কোনো, পুরোটাই বিগড়ানো। তাছাড়া এই ব্যথার ওপরে আবার থাপ্পড় মেরে ব্যথা দিলে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রূপন্তী একটু সময় নিয়ে ভাবল, অতঃপর ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল ছেলেটার বাহুতে। দাঁতে দাঁত চেপে বলল, অনেক অপমান করেছিস, এটা তোর শাস্তি। রকচটা বদমেজাজি বিভানের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার শত্রুর মেয়ে তাকে মারল, তার কিছুই টের পেল না বেচারা। কিন্তু এখন সমস্যা হলো, বিভান এখানে ঘুমালে রূপন্তী ঘুমাবে কোথায়? এ বাড়ির অন্য কক্ষে তো যেতে পারবে না। তাহলে কাল ঘুম থেকে উঠে বিভানের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। এই লোক তো নিজের দোষ দেখবে না, আর রূপন্তীর পায়ে পায়ে দোষ খোঁজে।
এক কক্ষেও বিবাহ বহির্ভূত নারী পুরুষ একসাথে থাকা কেমন এক বিদঘুটে অনুভূতি দেয়। কেউ তাদের এক কক্ষে একসাথে থাকতে না দেখুক, তাদের মধ্যে কিছু না হোক, তবুও ব্যাপারটা একটা নেতিবাচক অনুভূতি প্রদান করে। তাছাড়া এক কক্ষে থাকলে বিভান রূপন্তীর চরিত্রের ওপরে আঙ্গুল তুলতে দুইবার ভাববে না। যেমন আজ দুপুরে পা পোড়ায় একটু জড়িয়ে ধরেছিল, তাই কি বৃষ্টি কথা শুনিয়েছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।